আমরা আজকে শুরু করছি রিঅ্যাকশনস অফ ইথার। যে রিঅ্যাকশনস অফ ইথারে মেইনলি প্রথমে দেখে নেবো যে ইথার জিনিসটা কি, কেমন তার ফাংশনাল গ্রুপ থেকে থাকে, এবং এই ফাংশনাল গ্রুপ যে ইথার সেখানে মানে অ্যালকোহল ফেনলের সঙ্গে কি মিল আছে এবং কি কি ইথারের রিঅ্যাকশনস হয়। কিছু রিঅ্যাকশনস দেখে নিই, তারপরে আমরা কালকের ক্লাসে আবার কিছু প্রিপারেশনস দেখে নেবো, তাহলে ইথারটা আমাদের শেষ হয়ে যাবে। সো ইথার বলতে কোন গ্রুপকে বোঝায়? ইথার বলতে কোন ফাংশনাল গ্রুপকে বোঝায়? অক্সিজেন থাকবে, অক্সিজেনের দুই দিকে দুটো ভ্যালেন্সি থাকবে এবং সেই ভ্যালেন্সিতে থাকবে হচ্ছে অ্যালকিল গ্রুপ, একই অ্যালকিল গ্রুপ বা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ। সো এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এই দুটো থাকবে অ্যাজ আ অ্যালকিল গ্রুপ, আর অক্সিজেন থাকবে অ্যাজ sp3 হাইব্রিডাইজেশন। এটা হচ্ছে ইথার। অ্যালকোহলের সঙ্গে এদের মিল আছে, কেমন মিল সেটাও দেখে নেওয়া যাক। অ্যালকোহলের, তাই অ্যালকোহল প্রিপারেশন যেরকম করে হয় ইথারের প্রিপারেশন অলমোস্ট সিমিলার ভাবেই হয়। অ্যালকোহলের সঙ্গে কি মিল আছে? অ্যালকোহলের একদিকে আছে H অ্যাটম, অন্যদিকে খালি আছে অ্যালকিল গ্রুপ। সো অ্যালকোহলের দুদিকেই অ্যালকিল নেই, অ্যালকোহলের একদিকে আছে হাইড্রোজেন, অন্যদিকে আছে অ্যালকিল গ্রুপ, আর অ্যালকোহল অক্সিজেনটাও কিন্তু sp3 হাইব্রিডাইজেশনে থাকে। সো এটা হচ্ছে দুজনের মিল। দেখে নাও দুজনের মিল কি, দুটোতেই অ্যালকিল গ্রুপ আছে, একদিকে তো অ্যালকিল গ্রুপ দুজনের কাছেই আছে, অ্যালকিল গ্রুপ তো একটাতে দুজনের কাছেই আছে, ইথারও অক্সিজেনে আছে অ্যালকিল, আর অ্যালকোহলও অক্সিজেনে আছে অ্যালকিল। শুধু ইথারে অন্যটাও হচ্ছে অ্যালকিল, অ্যালকোহলে অন্যটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে অ্যালকোহলের হাইড্রোজেন যদি অ্যালকিল হয়ে যায়, অ্যালকোহলের হাইড্রোজেনটা যদি অ্যালকিল হয়ে যায় তখনই ইথার তৈরি হয়। দুটো ক্ষেত্রেই অক্সিজেন কিন্তু sp3 হাইব্রিডাইজেশনে আছে এবং অক্সিজেনের মাথাতে দুটো করে লোন পেয়ার প্রেজেন্স আছে। এই হচ্ছে দুজনের স্ট্রাকচারাল সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস। এবার আমরা দেখবো ইথার কি কি রিঅ্যাকশনস এ পার্টিসিপেট করে। ইথারের রিঅ্যাকশনস গুলো কুইকলি দেখে নেবো, খুব একটা বেশি নেই ইথারের রিঅ্যাকশনস, পরপর করে তোমরা নোট ডাউন করে নিতে পারো, অথবা ক্লাসটা ইউটিউবে অ্যাভেলেবল থাকবে। এই ক্লাসটা ইউটিউবের লিংক আমি গ্রুপে শেয়ার করে দেবো এবং সেটাও দেখে নিতে পারো। তো যেরকমটা সুবিধা, আমরা কুইকলি ইথারের রিঅ্যাকশনস গুলোতে তাহলে ফোকাস করছি। চলো চেঞ্জ করছি। তো ইথারের প্রথম রিঅ্যাকশনটা খুব সহজ রিঅ্যাকশনস, বলছে অক্সোনিয়াম সল্ট ফরমেশন। একটা করে ইকুয়েশন লিখে রাখো, যেটাকে বলছি সেটাকে লিখে রাখো, জাস্ট বুঝে নাও। অক্সোনিয়াম সল্ট ফরমেশন, এই অক্সোনিয়াম সল্ট ফরমেশনে কি হচ্ছে ইথারের রিঅ্যাকশনটাতে ভালো করে দেখে নাও। অক্সোনিয়াম সল্ট ফরমেশনে এটা হচ্ছে ইথার, অক্সিজেনের এদিকে আছে অ্যালকিল, অক্সিজেনের এদিকে আছে অ্যালকিল। এটা ইথার কেমন ইথার? এটা সিমেট্রিক্যাল ইথার, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা সিমেট্রিক্যাল ইথার। কেন? কারণ এই ইথারটার অক্সিজেনের দুই দিকেই অ্যালকিল, সেম অ্যালকিল গ্রুপ আছে। অক্সিজেনের লেফটেও আছে তোমার ইথাইল গ্রুপ, অক্সিজেনের রাইটেও আছে তোমার ইথাইল গ্রুপ। অক্সিজেনের লেফটে, অক্সিজেনের রাইটে ইথাইল গ্রুপই প্রেজেন্ট আছে, সিমেট্রিক্যাল ইথার। দিয়েছি HCl, HCl মানে আছে H+, ঠিক আছে, H+ আছে। তো লোন পেয়ারটা এই H+ এর সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করেছে এবং লোন পেয়ারটা যখনই বন্ড তৈরি করেছে তখনই OH+ হয়ে গেছে। এটাকেই আমরা বলছি অক্সোনিয়াম সল্ট, যেটা কিনা অ্যাসিড সলেবল। অক্সোনিয়াম সল্ট যেটা কিনা অ্যাসিড সলেবল। পরেরটা তো একই জিনিস হয়েছে, এখানে শুধু সঙ্গে Cl- বাইরে চলে গেছে, HCl দিয়েছিলাম বলে, আর H2SO4 দিলে HSO4- বাইরে চলে যাবে। সেম টাইপের যে কোনো একটা রিঅ্যাকশনকে লিখে নাও তাহলে। সিমেট্রিক্যাল ইথার ছিল, দিয়েছি হচ্ছে H+, এই লোন পেয়ারটার সঙ্গে H+ এর একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে যায়। অক্সিজেনের লোন পেয়ারটার সঙ্গে H+ এর একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে যায় হচ্ছে এটা OH+, এবং Cl- টা বাইরে রয়ে যায়। তাহলে এই পুরো জিনিসটা হয়ে গেল অক্সোনিয়াম সল্ট, যার সঙ্গে বাইরে আছে Cl-, তো ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। এটা একটা অ্যাসিডে সলেবল কম্পাউন্ড, অ্যাসিড সলেবল কম্পাউন্ড। এটা হচ্ছে তাহলে অক্সোনিয়াম। তাহলে এখানে ইথার, বুদ্ধি করে বলো, এখানে ইথার কি হিসেবে বিহেভ করলো, অ্যাসিড না বেস? লোন পেয়ার ডোনেশন করেছে, তাহলে ইথার কি হিসেবে বিহেভ করেছে? ইথার ইজ বিহেভিং অ্যাজ লুইস বেস। লুইস থিওরিতে কেউ যদি লোন পেয়ার ডোনেট করে তাকে আমরা বেস বলে থাকি। অ্যাকর্ডিং টু এমনিতে আমরা বেস বলতে কি বোঝাই, যে যদি কেউ H- আয়ন তৈরি করতে পারে তাকে আমরা বেস বলি। বাট লুইস থিওরি বলে যদি কারো কাছে লোন পেয়ার থাকে এবং সেই লোন পেয়ার যদি কেউ কাউকে ডোনেট করতে পারে তখন তাকে বলা হয় বেস। তো লুইস থিওরি বলছে লোন পেয়ার ডোনেশন হলে বেস হয়। তো এখানে লোন পেয়ার ডোনেশন হচ্ছে অক্সিজেন, ইথারের অক্সিজেন তার লোন পেয়ারকে H+ কে ডোনেট করছে, তাই এটা লুইস থিওরি অনুযায়ী বেস। এবং এটা হচ্ছে তোমার অ্যাসিড, অ্যাসিডটা হচ্ছে তোমার এই HCl-টা হচ্ছে অ্যাসিড, আর লুইস থিওরি অনুযায়ী তোমার এই ইথারটা হচ্ছে বেস। ওকে, ক্লিয়ার? চলো পরেরটা যাচ্ছি। এটাতে HCl ছিল, এটাতে H2SO4, একই জিনিস। H2SO4 মানে এখানেও H+ আসবে আর HSO4- আসবে, তাই না? তাই বাইরে HSO4- চলে গেছে। একই রিঅ্যাকশন, সিমিলার টাইপের রিঅ্যাকশন, H+ জয়েন করে গেছে, দিয়ে হয়ে গেছে OH+, আর বাইরে চলে গেছে HSO4-, একদম সিমিলার রিঅ্যাকশনস। পরেরটা যাচ্ছি, চেঞ্জ করলাম। আচ্ছা, চলে যাচ্ছি ইথারেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। ইথারেট কমপ্লেক্স মানে কি? দেখো
ইথার একটু আগেই বলেছি লোন পেয়ার আছে, আর লোন পেয়ার যার কাছে আছে তাকে আমরা লুইস থিওরিতে কি বলি? বেস বলে থাকি, ক্ষার বা ক্ষারক বা বেস। ঠিক আছে, ইথারের কাছে আছে লোন পেয়ার, কারণ এটা হচ্ছে ইথার মলিকুল, ইথারে আছে লোন পেয়ার, লোন পেয়ার থাকলে আমরা লুইস থিওরিতে বলে থাকি ক্ষার বা ক্ষারক। এবারে BF3 হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, BF3 কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই BF3 হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে লুইস থিওরিতে অ্যাসিড কে, লুইস থিওরিতে বেস কে? লুইস থিওরিতে একটা নোট দিয়ে লিখে রেখে দিও, লুইস থিওরিতে বেস হচ্ছে যে লোন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ডোনার তাকে বলি বেস। আর লুইস থিওরিতে অ্যাসিড কে যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে, লোন পেয়ার অ্যাকসেপ্টার, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাকে আমরা লুইস থিওরিতে অ্যাসিড বলে থাকি। তাহলে ক্লিয়ারলি BF3 লুইস অ্যাসিড, কারণ ওর কাছে এমটি অরবিটাল আছে যেখানে ও লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে। আর ইথার লুইস বেস, একটু আগেও দেখেছি ইথার লুইস বেস, তার কারণ হচ্ছে ইথারের অক্সিজেন তার লোন পেয়ারকে ডোনেট করে। তাহলে ইথারের অক্সিজেন লোন পেয়ারকে ডোনেট করে বলে ওটা একটা লুইস বেস, আর BF3 অ্যাকসেপ্ট করে বলে লুইস অ্যাসিড। তাহলে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা লোন পেয়ারের সঙ্গে BF3 এর এই একটা অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে গেছে, একটা অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে গেছে। কারণ ইথার অ্যাজ আ লুইস বেস তার অক্সিজেনের লোন পেয়ারটাকে BF3 এর বোরন মলিকুলের BF3 মলিকুলের যে এমটি অরবিটাল আছে সেখানে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে। তাহলে ইথারের লোন পেয়ার কার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো? ইথারের লোন পেয়ারে BF3 এর বোরন অ্যাটমটার এমটি অরবিটালের সঙ্গে একটা কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন তৈরি করলো। ইথারের লোন পেয়ারটা, ইথারের যে অক্সিজেন আছে, ইথারের অক্সিজেন লোন পেয়ারটা বোরন BF3 মলিকুলের বোরন অ্যাটমের সঙ্গে থাকা যে এমটি অরবিটাল, তাহলে একদিকে হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার, একদিকে হচ্ছে অক্সিজেনটার লোন পেয়ার, অন্যদিকে হচ্ছে বোরনটার এমটি অরবিটাল, এদের মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড হয়ে গেল। অক্সিজেনের লোন পেয়ার আর বোরনের কাছে এমটি অরবিটাল আছে। এবার বোরনের যে এমটি অরবিটাল আছে সেখানে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করলো, দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো। এই কমপ্লেক্সটাকে বলে ইথারেট কমপ্লেক্স। কি বলছে? ইথারেট কমপ্লেক্স। সেম জিনিস হচ্ছে আর কার সাথে? এই গ্রিগনার্ডের সাথে। তাহলে কুইকলি আমরা বলি গ্রিগনার্ডটা কেমন? লুইস অ্যাসিড না বেস? বল শুভশ্রী। এটা হচ্ছে লুইস অ্যাসিড। এর মধ্যে এই মেটালটার কাছে, মেটাল ম্যাগনেসিয়ামের কাছে এমটি অরবিটাল আছে যে কিনা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। ইথারের কাছে কি আছে? লোন পেয়ার ডোনেশনের ক্যাপাবিলিটি আছে, সেটা লুইস বেস। সেম রিঅ্যাকশন হয়েছে যে এটা হচ্ছে লুইস বেস, এটা হচ্ছে লুইস বেস যে কিনা লোন পেয়ার ডোনেট করছে অক্সিজেন থেকে, আর গ্রিগনার্ড হচ্ছে লুইস অ্যাসিড যেখানে কিনা ম্যাগনেসিয়াম আছে, যে ম্যাগনেসিয়ামের এমটি অরবিটাল লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করছে, লুইস অ্যাসিড হচ্ছে। এবং তার জন্য ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই তৈরি হয়ে গেছে হচ্ছে আমাদের, এই হয়ে গেছে আমাদের, এটা দেখে নাও, এটা ছিল গ্রিগনার্ড পার্টটা। দুদিক থেকে দুটো ইথার মলিকুল দুটো কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে, এইদিকে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে, এদিকে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে। দুদিক থেকে দুটো ইথার মলিকুল দুটো কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে গ্রিগনার্ডটা। এদিকেও একটা ইথার মলিকুল কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে, ওদিক থেকে একটা ইথার মলিকুল কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে, দুটো কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে গ্রিগনার্ডের সঙ্গে। এই কমপ্লেক্সগুলোকে বলা হচ্ছে লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স বা ইথারেট কমপ্লেক্স। এরা হচ্ছে বেসিক্যালি কি? এরা হচ্ছে লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স বা ইথারেট কমপ্লেক্স। গ্রিগনার্ডের সঙ্গে এবং BF3 এর সঙ্গে এরকম কমপ্লেক্স তৈরি হয়। চলো নেক্সটে যাচ্ছি, লেখা হয়েছে, ফটাফট লিখে নাও। লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স বা ইথারেট কমপ্লেক্স। তাহলে ইথার আমরা দেখলাম কি হিসেবে বিহেভ করতে পারে? লুইস বেস হিসেবে ইথার বিহেভ করে। আচ্ছা, পরেরটা বলছে হ্যালোজেন অ্যাসিড তার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। হ্যালোজেন অ্যাসিড মানে HX, HCl, HI এদের সঙ্গে যদি ইথারের রিঅ্যাকশন, সো রিঅ্যাকশন উইথ HX, রিঅ্যাকশন উইথ HX। HX এর সঙ্গে যখন রিঅ্যাকশন হচ্ছে ভালো করে দেখবে কি হচ্ছে। HX এর সঙ্গে যখন রিঅ্যাকশন হচ্ছে ভালো করে দেখে নেবে কি হচ্ছে। বললাম HI দিয়েছি, হ্যালোজেন অ্যাসিড মানে হচ্ছে HX, HCl, HBr, HI, যেখানে X হচ্ছে বেসিক্যালি Cl, Br, I and so on। সো HX এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, ভালো করে দেখো কি রিঅ্যাকশন হচ্ছে। সো ইথার আছে, এখানে আমি HI কে লিখলাম, লিখতে থাকি সঙ্গে সঙ্গে। এখানে লিখলাম হচ্ছে আমরা HI। এবার দেখো কে কার সাথে কিভাবে রিঅ্যাকশন করছে, ভালো করে দেখে নেবে। HI এর এই বন্ডটা ব্রেক হচ্ছে, আবার অন্যদিকে ইথারের অক্সিজেনের দুদিকে তো অ্যালকিল আছে, দেখে নাও অক্সিজেনের এদিকেও একটা অ্যালকিল, অক্সিজেনটার এদিকেও একটা অ্যালকিল, দুদিকে দুটো অ্যালকিল আছে। এর মধ্যে যে কোনো একটা অ্যালকিলের সঙ্গে অক্সিজেনের বন্ডটাও ব্রেক হচ্ছে, ধরলাম এই বন্ডটা ব্রেক হয়ে গেল। তাহলে কারা কারা একসাথে চলে গেল?
CH3CH2 এর সঙ্গে আয়োডিন একসাথে চলে গেল, CH3CH2i তৈরি হলো হ্যালো অ্যালকেন। আর কার সঙ্গে চলে গেল, CH3CH2 অক্সিজেনটার সঙ্গে H চলে গেল, তৈরি হয়ে গেল অ্যালকোহল। এবার কথা হচ্ছে, তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এই দিকের বন্ডটা ভাঙবে না এই দিকের বন্ডটা ভাঙবে, বুঝবো কি করে? এই সিচুয়েশনে দুজনের যে কোনো একটা বন্ড ভাঙাই ওকে, কারণ এটা সিমেট্রিক্যাল ইথার। অক্সিজেনের এই দিকেও যে অ্যালকিল গ্রুপ আছে, অক্সিজেনের রাইটেও যে অ্যালকিল গ্রুপ আছে ইথাইল গ্রুপ, অক্সিজেনের লেফটেও আছে ইথাইল গ্রুপ। সো অক্সিজেনের রাইটে এবং লেফটে সিমেট্রিক গ্রুপ আছে, সেই কারণে যে কোনো একদিকের বন্ড ব্রেক করাতে পারো। একটা অ্যালকিলের সঙ্গে আয়োডিন যাবে, অন্য ইথক্সি গ্রুপটার সঙ্গে অ্যালকক্সি গ্রুপটার সঙ্গে হাইড্রোজেন যাবে। CH3CH2O তার সঙ্গে হাইড্রোজেন গেছে, আর CH3CH2 তার সঙ্গে আয়োডিন গেছে, এবং তার ফলে যেখানে আয়োডিন গেছে ওখানে হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে, যেখানে হাইড্রোজেন গেছে ওখানে অ্যালকোহল তৈরি হচ্ছে। পরেরটাও সেম রিঅ্যাকশন হচ্ছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড রিঅ্যাকশন টেম্পারেচারে হিট করে দিলে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এখানেও কি হচ্ছে দেখো, এবার এখানে কি হয়েছে দেখো, এখানে HI কি বেশি নিয়েছিলাম না অল্প নিয়েছিলাম? HI ওয়াজ লিমিটেড HI, কারণ 1 মোল HI নিয়েছিলাম। এখানে দেখো HI আছে এক্সেস। বেশি HI থাকলে রিঅ্যাকশনটা আবার অন্য কি হয়ে যাচ্ছে, বেশি HI থাকলে অর্থাৎ এক্সেস HI নেওয়া হচ্ছে, মানে এক্সেস HI যখন নেওয়া হচ্ছে তখন এদিক থেকেও বন্ড ব্রেক হচ্ছে, এদিক থেকেও বন্ড ব্রেক হচ্ছে, দুদিক থেকেই বন্ড ব্রেক হচ্ছে। এই দিকের পোরশনটাও আয়োডিনের সঙ্গে যাচ্ছে, ওই দিকের পোরশনটাও আয়োডিনের সঙ্গে যাচ্ছে। তাহলে দেখে নাও এখানে কি হলো, দুটো HI কে রাখছি, এই একটা HI আবার এই একটা HI এর বন্ডগুলো ব্রেক হয়ে গেছে। এবার এই দিকের অ্যালকিলের সঙ্গেও আয়োডিন চলে গেছে, এই দিকের অ্যালকিলের সঙ্গেও আয়োডিন চলে গেছে, দুটো হাইড্রোজেন পড়ে আছে, একটা অক্সিজেন পড়ে গেছে, যেটা জল তৈরি করে বেরিয়ে গেছে। তাহলে ওয়ান অ্যালকিল উইথ আয়োডিন, অ্যানাদার অ্যালকিল উইথ আয়োডিন, আর হাইড্রোজেন দুটো ওয়াটার তৈরি করে বেরিয়ে গেছে অক্সিজেনটার সঙ্গে। কখন এটা হয়েছে? যখন HI-টা এক্সেস আছে। তাহলে HI এক্সেস হলে কিন্তু দুদিকের বন্ড ব্রেক হবে, HI লিমিটেড থাকলে একদিকের বন্ড ব্রেক হবে। HI এক্সেস হলে অক্সিজেনের সঙ্গে দুদিকের অ্যালকিল গ্রুপই ব্রেক হয়ে যাবে। HI এক্সেস হলে অক্সিজেনের সঙ্গে দুদিকের অ্যালকিল যদি ব্রেক হয়ে যায়, একদিকের অ্যালকিল একটা আয়োডিনের সঙ্গে যাবে, অন্যদিকের অ্যালকিল আরেকটা আয়োডিনের সঙ্গে যাবে, হ্যালো অ্যালকেন তৈরি হবে 2 মোল, আর অক্সিজেনটার সঙ্গে দুটো হাইড্রোজেন চলে যাবে, জল তৈরি করবে। ক্লিয়ার? তো খেয়াল রাখতে হবে HI টা লিমিটেড দিয়েছে এক্সাম হলে না HI টা এক্সেস দিয়েছে। HI যদি লিমিটেড দেয় তাহলে একরকম রিঅ্যাকশনস হচ্ছে, HI যদি এক্সেস দেয় তাহলে আর একরকম রিঅ্যাকশনস হচ্ছে। মাথায় ঢুকেছে? লিখে নিয়েছো? লিখে নাও। প্রিয়াংশু ক্লিয়ার? তো লিমিটেড HI তে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল আর অ্যালকেন তৈরি হলো, আর এক্সেস HI হলে আমরা দেখতে পাচ্ছি হিট করতে হচ্ছে, সেক্ষেত্রে হ্যালো অ্যালকেনটাই তৈরি হচ্ছে, অ্যালকোহল আর তৈরি হচ্ছে না, সঙ্গে ওয়াটার তৈরি হয়ে যাচ্ছে, কারণ এক্সেস HI ইউজ করা হয়েছে। কোশ্চেন্স এর প্যাটার্ন কেমন থাকবে? কোশ্চেন্স এর প্যাটার্নে এমসিকিউ যেহেতু কোশ্চেন্স এরকম প্যাটার্নে দিয়ে দেবে যে HI এর সঙ্গে যখন, মানে লিমিটেড HI এর সঙ্গে যখন ইথারের রিঅ্যাকশনস হয় তখন মেজর প্রোডাক্ট কি হয়? তোমাকে বলতে হবে অ্যালকোহল আর হ্যালো অ্যালকেন। যদি বলে এক্সেস HI এর সঙ্গে যখন ইথারের রিঅ্যাকশনস হয় তখন মেজর প্রোডাক্ট কি হয়? তখন বলতে হবে হ্যালো অ্যালকেন ইজ দ্য মেজর প্রোডাক্ট, কারণ ওই ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হচ্ছে না। চলো পরেরটা যাচ্ছি। এবারে দেখো এটা একটা ইথার। এবারে কেমন ইথার? সাইক্লিক ইথার। এটা কেমন ইথার? সাইক্লিক ইথার। এটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। বল এই টেট্রাহাইড্রোফিউরান কি এর আগে কোথায় পড়েছিস? এক জায়গায় পড়েছিস, তা কার মনে আছে দেখি? এবং এটা সম্ভবত 12 পড়েছিস, এবং এটা হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টারে পড়েছিস, না সরি অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছিস টেট্রাহাইড্রোফিউরানের ব্যাপারে। কার মনে আছে দেখি? THF বা টেট্রাহাইড্রোফিউরান, এই মলিকুলটার স্ট্রাকচার দেখিস, বাট এই মলিকুলটার নামটা শোনা। হাইড্রোবোরেশন অক্সিডেশন বলে অ্যালকোহলের হাইড্রেশন বলে একটা রিঅ্যাকশন ছিল, যেখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন হচ্ছিল ওই মার্কিউরিক অ্যাসিডের দিয়ে, ওখানে টেট্রাহাইড্রোফিউরান কি ইউজ করা হয়েছিল অ্যাজ আ সলভেন্ট। সো টেট্রাহাইড্রোফিউরান এটা একটা সাইক্লিক ইথার। এর সঙ্গে আবার বলো এক্সেস দিয়েছি না লিমিটেড দিয়েছি? এক্সেস HBr দিয়েছি, বেশি অ্যামাউন্টে HBr দিয়েছি। বল এদিকের বন্ড ব্রেক হবে, এদিকের বন্ড ব্রেক হবে, হ্যাঁ কি না? তাই দুদিকের বন্ড ব্রেক হলে কি হচ্ছে দেখে নাও ভালো করে। এখানে কি আছে দেখে নাও, CH2, এখানেও আছে CH2, এখানেও আছে CH2, এখানেও আছে CH2। তাহলে CH2 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 CH2, এই CH2 এর সঙ্গে একটা ব্রোমিন অ্যাড হবে, এই CH2 এর সঙ্গে একটা ব্রোমিন অ্যাড হবে, আর অক্সিজেনটা জল তৈরি করে বেরিয়ে যাবে। তাই হয়েছে যে এখানে একটা ব্রোমিন অ্যাড হয়েছে, এখানে একটা ব্রোমিন অ্যাড হয়েছে, অক্সিজেনটা জল তৈরি করে বেরিয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? একদম সেম ওয়েতে রিঅ্যাকশনস হচ্ছে।
অর্থাৎ CH2 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 এইভাবে বন্ডটা ছিল, এদিকের বন্ড ব্রেক করেছে, এদিকের বন্ড ব্রেক করেছে, অক্সিজেনটা দুটো হাইড্রোজেনের সঙ্গে জল তৈরি করে বেরিয়ে গেছে, আর দুটো ব্রোমিন, এই CH2 এর সঙ্গে একটা ব্রোমিন জয়েন করে গেছে, ওই CH2 এর সঙ্গে একটা ব্রোমিন জয়েন করে গেছে, ডাইব্রোমো কম্পাউন্ড পেয়ে গেছি, 1,4 ডাইব্রোমো বিউটেন পেয়ে গেছি, সঙ্গে জলের মলিকুল বেরিয়ে গেছে, সবকটাতে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হচ্ছে। তার মানে কি বুঝলাম, যদি এক্সেস হ্যালোজেন অ্যাসিড দিই তাহলে কিন্তু অক্সিজেনের দুদিকের বন্ডে ক্লিভ হয়, কিন্তু যদি লিমিটেড হ্যালোজেন অ্যাসিড দিই তাহলে অক্সিজেনের একদিকের বন্ডে ক্লিভ হতো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে প্রত্যেকের যে কখন কি করে বুঝবো যে দুদিকের বন্ডে ক্লিভ হবে, যে হ্যালো অ্যালকেন তৈরি হবে, নাকি একদিকের বন্ড ক্লিভ হয়ে অ্যালকোহল এবং হ্যালো অ্যালকেন তৈরি হবে। লিমিটেড এইচএক্স দিচ্ছি না বেশি, মানে এক্সেস এইচএক্স দিচ্ছি, এইচআইডি এইচবিআর দিয়ে লিমিটেড দিচ্ছি না বেশি দিচ্ছি, তার উপরে ডিপেন্ড করছে। সো লিমিটেড দিলে দুদিকের, লিমিটেড দিলে একদিকের অক্সিজেন অ্যালকিল বন্ডটা ব্রেক হবে, আর এক্সেস দিলে দুদিক থেকেই বন্ডটা ব্রেক হয়ে যাবে। ওকে, লেখা হয়েছে। চলো পরেরটা যাচ্ছি তাহলে। প্রিয়াংশু লেখা হয়েছে? সঙ্গে সঙ্গে লিখে নিও। আচ্ছা, এবারে হচ্ছে আমরা জানবো হচ্ছে নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো, নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো যে স্মল অ্যালকিলি গ্রুপ অলওয়েজ অ্যাটাচড উইথ দ্য হ্যালোজেন অফ HX। স্মল অ্যালকিল গ্রুপ, যেটা স্মল অ্যালকিল গ্রুপ সেই HX এর সঙ্গে নিজেকে অ্যাটাচ করবে, যেটা স্মল অ্যালকিল গ্রুপ সেটাই HX এর সঙ্গে নিজেকে অ্যাটাচ করবে, যেটা স্মল অ্যালকিল গ্রুপ। যেরকম আমরা দেখলাম, ধরো একটা আনসিমেট্রিক্যাল ইথার নিয়ে এখানে চলো একটা এক্সাম্পল দেখি যেখানে আনসিমেট্রিক্যাল ইথার আছে। সো CH3O CH2 CH3, এই ইথারটা কিন্তু সিমেট্রিক্যাল ইথার নয়। তাহলে এই ইথারটাতে কি হবে, এই ইথারে আমি লিমিটেড HX দিলাম, নোট দিয়ে লিখে রেখেছো যে স্মল অ্যালকিল গ্রুপটার সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচড হবে ফ্রম HX, স্মল অ্যালকিল গ্রুপটার সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচড হবে ফ্রম HX। তো এখানে ধরো HI দিয়েছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করেছি। প্রথম কথা, এটা সিমেট্রিক্যাল ইথার না আনসিমেট্রিক্যাল ইথার? এটা আনসিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার কেন? কারণ এই পার্টিকুলার আনসিমেট্রিক্যাল ইথারে অক্সিজেনের দুই দিকে দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ আছে। অক্সিজেনের এই দিকে, অক্সিজেনের রাইটে, অক্সিজেনটা রাইটে যে অ্যালকিল গ্রুপ আছে, অক্সিজেনের লেফটে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ আছে, আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে এখন বন্ড তো ব্রেক হবে। কেমন হয় বন্ডটা ব্রেক হবে? এই বন্ডটা ব্রেক হবে কেন? কারণ এই যে অ্যালকিল গ্রুপটা, ওর সঙ্গেই হ্যালোজেনটা যাবে, আয়োডিনটা যাবে, যেটা আমাদের রুল বলছে। তাহলে CH3I হয়ে গেল। আর অন্যদিকে কি হবে, এই যে অ্যালকক্সি পোর্শনটা, সেই অক্সিজেনটার সঙ্গেই হাইড্রোজেনটা তখন গিয়ে জয়েন করবে, এই অক্সিজেনটার সঙ্গে তখন হাইড্রোজেনটা জয়েন করবে। তাহলে CH3 CH2 ও তার সঙ্গে H টা জয়েন করলো, CH3 CH2 ও তার সঙ্গে H টা জয়েন করলো, আর স্মল অ্যালকিলের সঙ্গে আয়োডিনটা চলে গেল। অলওয়েজ স্মল গ্রুপটার সঙ্গেই হ্যালোজেনটা যাবে। যদি দুটোই সেম সেম থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকে তাহলে স্মল অ্যালকিলের সঙ্গে আয়োডিনটা গিয়ে অ্যাটাচড হবে। রুলটা ক্লিয়ার? আনসিমেট্রিক্যাল ইথার হলে কি হবে? ক্লিয়ার? ক্লিয়ার তো? প্রিয়াংশু ক্লিয়ার? বিবেক এবং মনোলিসা একটু জানাইও ক্লিয়ার কিনা। বেশ বেশ, চল এবার আমরা দেখছি। ওকে, এটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখো কেন এটা হলো সেটাও লিখে রাখবো, এই জিনিসটা কেন হলো। সো আমরা এখানে অন্য একটা এক্সাম্পল দেখছি। আগে এক্সাম্পলটাতে যাওয়ার আগে এর অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা কি সেটা দেখে নি, তারপর তার মেকানিজমটাতে আসবো। সো রিঅ্যাকশনটা দেখো, এটা একটা আনসিমেট্রিক্যাল ইথার লিখছি। আগে এক্সাম্পলটা লিখে নাও, সেকেন্ড এক্সাম্পল লেখো এটা যে আনসিমেট্রিক্যাল ইথার হলে কি হবে। সো এখানেও দেখতে পাচ্ছি একটা বাল্কি গ্রুপ আছে, একদিকে একটা বড় সড়ো বাল্কি গ্রুপ আছে। কেন এটা হলো সেটা বোঝার জন্য আমাদের মেকানিজম জানা জরুরি। ওকে, একদিকে একটা বড় সড়ো বাল্কি গ্রুপ আছে আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে আমি HI। তাহলে কি হবে আগে দেখে 100 ডিগ্রিতে হিট করছি, তারপর তার মেকানিজমে যাব। 100 ডিগ্রিতে হিট করছি, দিয়েছি হচ্ছে HI। এবারে এই বড় সড়ো বাল্কি গ্রুপটার সঙ্গে HI দিয়েছি, মানে এই ইথারটার সঙ্গে HI দিয়েছি, 100 ডিগ্রিতে হিট করছি। কোন গ্রুপটার সঙ্গে কে যাবে? অবভিয়াসলি এইখানে ব্রেক হবে, এই স্মল অ্যালকিলটার সঙ্গে আয়োডিনটা অ্যাটাচড হয়ে যাবে। সো স্মল অ্যালকিলের সঙ্গে অ্যাডিনকে অ্যাটাচ করাও, CH3I হয়ে গেল। স্মল অ্যালকিলের সঙ্গে অ্যাডিনকে অ্যাটাচ করাও, CH3I হয়ে গেল। তাহলে এই বড় অ্যালকিলটার সঙ্গে কে যাবে? এই বড় অ্যালকিলটার সঙ্গে হাইড্রোজেনটা যাবে। তাহলে বড় অ্যালকিলে মানে বড় অ্যালকক্সি যেটা রয়ে গেছে ওর সঙ্গে হাইড্রোজেনকে পাঠাও, অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল অ্যালকোহল, যেটা কিনা বড় অ্যালকিল গ্রুপটার সঙ্গে হাইড্রোজেনটা গেছে দিয়ে অ্যালকোহল তৈরি করেছে, আর স্মল অ্যালকিলটার সঙ্গে অ্যাডিন গেছে দিয়ে হ্যালো অ্যালকেন তৈরি করেছে। এটা তো আমাদের রিঅ্যাকশনটা হয়ে গেল। এবার এটা কেন হলো তার মেকানিজমটা এখানে আমরা এক্সপ্লেন করছি।
কেন এরকমটা হলো? তো প্রথম স্টেপে কি হবে, এই পোর্শনটাকে আমরা ইজি ওয়েতে লিখছি, এইটাকে লেখার দরকার নেই, আমরা মেকানিজমটা বোঝার জন্য ইজি ওয়েতে লিখছি, আমরা সিম্পল এইচআই রাখছি। মেকানিজমটা বোঝার জন্য এটাকে আমরা সিম্পল এইচআই রাখছি, ঠিক আছে? তো লোন পেয়ারটা কি করে, লোন পেয়ারটা ওই এইচআই এর এইচ প্লাসের সঙ্গে প্রথমে কম্বাইন করে। লোন পেয়ারটা ইথার মলিকুল আছে, ইথার মলিকুলে আছে হচ্ছে এইচআই দিয়েছি, লোন পেয়ারটা এইচআই এর এইচ প্লাসের সঙ্গে কম্বাইন করে গেল, দিয়ে এই স্টেপটাকে বলে প্রোটনেশন, কারণ এইচ প্লাস কে বলা হয় প্রোটন। এইচ প্লাসটা অ্যাড হয়ে গেল অক্সিজেনটার সঙ্গে, এইচ প্লাসটা অ্যাড হয়ে গেল অক্সিজেনটার সঙ্গে, এটাকে বলে প্রোটনেশন। যেই এইচ প্লাস অ্যাড হলো আই মাইনাস বেরিয়ে গেল, অ্যাজ লিভিং গ্রুপ আই মাইনাস বেরিয়ে গেল। তাহলে প্রথম স্টেপে কি তৈরি হলো ভালো করে দেখো, প্রথম স্টেপে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, সরি প্রথম স্টেপে প্রোটনেশনের পরে এই কম্পাউন্ডটা ফর্ম হয়ে বসে আছে, ভালো করে দেখেন যে CH3, এই যে CH3, তারপরে অক্সিজেনের সঙ্গে H+ অ্যাড হয়েছে, দিয়ে OH+, এই যে OH+, তারপরে এই বাল্কি গ্রুপটা আছে, এই পুরো বাল্কি গ্রুপটা আছে। তাহলে CH3 OH+ পুরোই বাল্কি গ্রুপ, CH3 OH+ পুরো বাল্কি গ্রুপ, যা ছিল তাই লেখা আছে, CH3 OH+ বাল্কি গ্রুপ, এই পুরো কমপ্লেক্সটা তৈরি হয়ে গেছে। এটাকে কি বলবো, প্রোটনেশনের পরে তৈরি হলো কি নামে, অক্সোনিয়াম আয়ন। এটা তো প্রথমেই পেয়েছি, ফার্স্ট রিঅ্যাকশন এটা ছিল, ফার্স্ট রিঅ্যাকশন এটা ছিল যে কোনো H+ এর সঙ্গে ইথারের রিঅ্যাকশন হবে, দিয়ে অক্সোনিয়াম আয়ন তৈরি হবে। যে কোনো H+ এর সঙ্গে ইথারের রিঅ্যাকশন হবে, দিয়ে অক্সোনিয়াম আয়ন তৈরি হবে। এটা ফার্স্ট রিঅ্যাকশন ছিল আজকের ক্লাসে। তাহলে দেখতে পাচ্ছি অক্সিজেনের লোন পেয়ারটা H+ এর সঙ্গে অ্যাড হলো, অক্সিজেনের লোন পেয়ার H+ এর সঙ্গে অ্যাড হয়ে তৈরি করেছে অক্সোনিয়াম আয়ন। এবারে অপশন আছে কি কি দেখো, I- বেরিয়ে গেছে, I- এখন আবার অ্যাটাক করবে, দুটো অপশন, I- এইদিকে লেস বাল্কি কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক হবে যাতে হাইড্রোজেনটা মোর বাল্কির সঙ্গে রয়ে যায়, অথবা I- এই মোর বাল্কি কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক হবে যাতে হাইড্রোজেনটা লেস বাল্কির সঙ্গে রয়ে যায়। এবার তুমি বলো I- এর কোথায় অ্যাটাক করতে সুবিধা, এই লেস বাল্কি কার্বনে অ্যাজ আ নিউক্লিওফাইল, নাকি মোর বাল্কি কার্বনে অ্যাজ আ নিউক্লিওফাইল? কোথায় I- এর অ্যাটাক করতে সুবিধা? তো লেস বাল্কি যেখানে কার্বন আছে, যেখানে মাত্র 3টে স্মল হাইড্রোজেন আছে, সেখানে I- এর অ্যাটাক করতে সুবিধা, SN2 রিঅ্যাকশন হতে সেখানে সুবিধা হবে। মোর বাল্কি গ্রুপ থাকলে I- এর অ্যাটাক করতে অসুবিধা, বাল্কি গ্রুপগুলো স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করবে। তাহলে এইদিকে অ্যাটাক হবে না ডেফিনেটলি, তাহলে এদিকের অ্যাটাকটা অবভিয়াসলি I- এদিক থেকে অ্যাটাক করছে না, I- এদিক থেকে অ্যাটাক করছে না। তাহলে I- এর অ্যাটাক এখন করতে আসবে কোন I- যেটা বেরিয়ে গেছিল, I- এর থেকে হাইড্রোজেনটাকে কে নিয়ে পালিয়েছে, দেখো খুবই সহজ রিঅ্যাকশন হচ্ছে। I- এর সঙ্গে হাইড্রোজেনের ফ্রেন্ডশিপ ছিল, ইথার এসে হাইড্রোজেনকে নিজের করে নিয়ে তুলে পালিয়েছে, I- এখন রিভেঞ্জ নিতে নেমেছে সোজা হিসেবে, যে এখান থেকে নিয়ে চলে গেছে, O- এখন H+ কে নিয়ে গেছে, I- এখন ওই জন্য ইথারের উপরে অ্যাটাক করতে এসেছে, রিভেঞ্জ নিতে এসেছে যে তার H+ কে কেন এই ইথার এসে নিয়ে চলে গেছে। সো রিভেঞ্জ নেওয়ার জন্য সে অ্যাটাক করেছে। তাহলে লেস বাল্কি কার্বনে অ্যাটাক করবে, লেস বাল্কি কার্বনে অ্যাটাক করলে আলটিমেটলি কোন বন্ডটা ব্রেক হবে, এই বন্ডটা ব্রেক হয়ে চলে গেল, এই বন্ডটা ব্রেক হয়ে গেল। তাহলে আলটিমেটলি হাইড্রোজেনটা কোন দিকে রয়ে গেল, এই মোর বাল্কি সাইডের সঙ্গেই হাইড্রোজেনটা রয়ে গেল, মোর বাল্কি গ্রুপের সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গে হাইড্রোজেনটা রয়ে গেল, লেস বাল্কির সঙ্গে আয়োডিনটা জুড়লো, যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম প্রোডাক্ট তৈরি হবে কি, লেস বাল্কির সঙ্গে আয়োডিনটা জুড়বে, কারণ I- লেস বাল্কিতে অ্যাটাক করবে, দিয়ে CH3 তৈরি করবে, আর বাকিটা মোর বাল্কিটার সঙ্গেই অক্সিজেন এবং তার সঙ্গেই হাইড্রোজেনটা রয়ে যাবে অ্যাজ আ বাল্কি অ্যালকোহল, যেটা আমরা এখানে এক্সপ্লেন করলাম। রিঅ্যাকশনটা যেটি SN2 ওয়েতে হচ্ছে, সেই কারণেই লেস বাল্কি গ্রুপে I- অ্যাটাক করবে, SN2 হচ্ছে বলে, আর সেই কারণেই লেস বাল্কি গ্রুপের সঙ্গে I- জয়েন করছে, মোর বাল্কি গ্রুপটার সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গেই হাইড্রোজেনটা রয়ে যাচ্ছে অ্যাজ অ্যালকোহল। মাথায় ঢুকেছে পুরো, লিখে ফেলো। কারণ এখান থেকে কোশ্চেন কি দেবে বলো তো, এবার বলো, এবার একটা জিনিস মাথায় রাখো, মেকানিজম তোমাদের এমসিকিউ তে মেকানিজমের কোশ্চেন আসবে না যে মেকানিজম লেখো বা এরকম টাইপের কিছু, কিন্তু কোশ্চেনসে কি রকম কোশ্চেন তুলবে সেটা মাথায় রাখো, যাতে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পড়ে তুমি আনসারটা ফিগার আউট করতে পারো। তো কোশ্চেনসটা এরকম আসবে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাতে এরকম থাকবে যে ইথার যখন তৈরি হচ্ছে, ওকে, ইথার তৈরি মানে ইথার যখন রিঅ্যাকশন করছে HX এর সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কোন মেকানিজমের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে, একটা অপশন হতে পারে তোমাকে বলতে হবে SN2 মেকানিজমের থ্রু দিয়ে রিঅ্যাকশন হচ্ছে, এটা একটা অপশন হতে পারে। 2 নম্বর অপশন হতে পারে সেখানে ইন্টারমিডিয়েট কি তৈরি হচ্ছে, একটা অক্সোনিয়াম আয়ন তৈরি হচ্ছে অ্যাজ এ ইন্টারমিডিয়েট, তাই না?
একটা ইথার দিতে পারে, ইথারটা দিয়ে বলতে পারে এর সঙ্গে এইচএক্স এর রিঅ্যাকশন হলো, তাহলে ফলোইং ইন্টারমিডিয়েট তৈরি হবে। ইন্টারমিডিয়েট মানে মাঝখানে কোনটা তৈরি হচ্ছে, তাহলে মাঝখানে কি তৈরি হচ্ছে, অক্সিজেনিয়াম আয়ন তৈরি হচ্ছে। মেকানিজম কি হচ্ছে, SN2 মেকানিজম হচ্ছে। I মাইনাস কোন কার্বন অ্যাটাক করছে, I মাইনাস লেস বাল্কি কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে। এই ইনফরমেশন গুলো এমসিকিউ অপশনসে তুলে দিতে পারে, তাই মেকানিজম জেনে রাখা জরুরি। যদিও বা মেকানিজম এখানে লিখতে দেবে না, কিন্তু ইনফরমেশনটা চাইতে পারে যে ইথারে যখন SN2 অ্যাটাক হচ্ছে, ইথারে যখন I মাইনাস অ্যাটাক করছে, কোন মেকানিজম, SN2 মেকানিজম। ইন্টারমিডিয়েট কি, অক্সিজেনিয়াম ইন্টারমিডিয়েট। I মাইনাস কোন কার্বনে অ্যাটাক করছে, লেস বাল্কি কার্বনে অ্যাটাক করছে। সো দিস আর দ্য ইনফরমেশন ক্যান বি আস্কড ইন এমসিকিউ অপশনস। তাই তোমাকে মেকানিজম, যে মেকানিজম গুলো আমরা স্টাডি করবো সেগুলো একটু মেকানিজমটা মাথায় রাখবে, একটু রাফ প্র্যাকটিসে রাখবে, যাতে তুমি মেকানিজমটা আর লিখতে দেবে না, বাট মেকানিজম থেকে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করলে সেটা বলতে পারো। ঠিক আছে, লিখে নিয়েছো? এদিকটা হচ্ছে না কারণ হাই স্টেরিক হিন্ড্রেন্স, এদিকটা হচ্ছে না কারণ হাই স্টেরিক হিন্ড্রেন্স, এদিকটা হচ্ছে কারণ লেস স্টেরিক হিন্ড্রেন্স। OH প্লাস করো আগে, স্টেপ বাই স্টেপ একদম। OH প্লাস, এখানে তুমি এটা অ্যাটাক করিয়েছো, স্টেপটাতে লেখো প্রোটনেশন, কারণ H প্লাস জয়েন করেছে। ঠিক আছে, H প্লাস এর সঙ্গে অক্সিজেন জয়েন করেছে, প্রোটনেশন হয়েছে স্টেপটা, তার ফলে I মাইনাসটা বেরিয়ে গেছে এবং এখানে OH প্লাস, এটাকেই বলছে অক্সিজেনিয়াম আয়ন। এবার I মাইনাস এদিকে অ্যাটাক করবে, এদিকে I মাইনাস অ্যাটাক করলে এই বন্ডটা ব্রেক করবে, আর I মাইনাস এদিকে অ্যাটাক করলে এই বন্ডটা ব্রেক করবে। এটা হবে না, তাহলে এই বন্ড ব্রেক করবে, হাইড্রোজেন রয়ে গেছে অক্সিজেনের সঙ্গে, I মাইনাস লেস বাল্কি কার্বনে অ্যাটাক করেছে। এই কার্বনটাকে পয়েন্ট করো লেস বাল্কি, এই কার্বনটাকে পয়েন্ট করো মোর বাল্কি। এই লেখা হয়েছে তোদের, প্রিয়াংশু মাথায় ঢুকেছে, বিবেক এবং মোনালিসা তোমাদের মাথায় ঢুকেছে? বাহ, সাবাস সাবাস। লিখে নিয়েছো? চলো চেঞ্জ করছি। মাথায় ঢুকেছে কোনটা কার সাথে কেন গেছে? চলো, ভেরি গুড। আচ্ছা, আর কি বলছে? আচ্ছা, এবারে পরের আরো একটা রিয়াকশন লিখছি। ঠিক আছে, আরো একটা রিয়াকশন লিখছি যে কখন। আচ্ছা, এইটার উপরে এই এক্সাম্পলটা লিখেছে, এই এক্সাম্পলটা এবং এই এক্সাম্পলটা, এই দুটো এক্সাম্পলেই কেস 1 করে দাও। এই আগের এক্সাম্পলটা প্রথমে যেটা লিখলে এটা তো যা হলো, 2 নম্বরটা যেটা লিখলে দুটো এক্সাম্পল করো। 1 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল, যেখানে কি লিখছো, যেখানে লিখছো স্মল অ্যালকিলের সঙ্গেই I মাইনাস জুড়ছে, এটা লিখেছো কিনা? স্মল অ্যালকিলের সঙ্গে I মাইনাস জুড়ছে, এটাকে কেস 1 এর আন্ডারে রাখবে, কারণ এখন আমরা দেখবো I মাইনাস লার্জ অ্যালকিলেও জুড়তে পারে, প্রোভাইডেড লার্জ অ্যালকিলটাকে কি হতে হবে। তাহলে আমাকে দেখতে হবে, অন্ধের মতন চললে হবে না যে I মাইনাস স্মলেই জুড়বে না I মাইনাস লার্জেই জুড়বে। তাহলে I মাইনাস স্মলটাতে জুড়ছে কখন? কখন দেখো স্মল অ্যালকিল গ্রুপটাকে ভালো করে দেখো, ওটা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ বা প্রাইমারি অ্যালকিল গ্রুপ ছিল। চেক করা যাক, বাল্কিটা যা খুশি থাক, বাট এইটা কি ছিল? এইটা ছিল প্রাইমারি মিথাইল, একদম বাল্কিনেস নেই, প্রাইমারি গ্রুপ ছিল, তাই I মাইনাস ওখানে অ্যাটাক করেছিল। এইখানেও এই গ্রুপটা কি গ্রুপ ছিল? প্রাইমারি অ্যালকিল গ্রুপ ছিল, তাই I মাইনাস ওখানে অ্যাটাক করেছিল। কিন্তু এখন কেস 2 হেডিং দেবে, কেস 2 হেডিং দেবে, এখন হেডিং দেবো হচ্ছে আমরা কেস 2। কেস 2 তে কি লিখবে? যদি দেখা যায়, আচ্ছা এইটা ছিল, দেখে নাও কি ছিল সিচুয়েশনটা, আরো একটা জিনিস দেখে দিচ্ছি কি করে আইডেন্টিফাই করবে এক্সাম হলে, তার জন্য বলছি। একদিকটা ছিল প্রাইমারি, কিন্তু অন্যদিকের যে অ্যালকিলটা, এটা কি 3 ডিগ্রি অ্যালকিল ছিল? না, এটাও 1 ডিগ্রি অ্যালকিলই ছিল। অন্যদিকের অ্যালকিল 3 ডিগ্রি হয়ে গেলে মাথায় ঢোকাবে, একদিকের অ্যালকিল প্রাইমারি যেখানে I মাইনাস এসে অ্যাটাক করছে এবং জুড়ছে, বাট অন্যদিকেরটা কি? অন্যদিকেরটা 2 ডিগ্রি বা 1 ডিগ্রি, 3 ডিগ্রি নয়। অন্যদিকেরটা কি? এটা 2 ডিগ্রি বা 1 ডিগ্রি, 3 ডিগ্রি নয়। তার মানে I মাইনাস ততক্ষণ পর্যন্ত লেস বাল্কির সঙ্গে জুড়বে যতক্ষণ অন্যটা কি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, 3 ডিগ্রি নয়। কিন্তু এখন অন্যটা যদি 3 ডিগ্রি হয়, তাহলে I মাইনাস এখন মোর বাল্কির সঙ্গে জুড়বে। অন্যটা যদি 3 ডিগ্রি হয়, যেরকম এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলটা কেস 2, এই কেস 2 এর হেডিং দিয়ে দেবে, কেস 1 এর হেডিং দিয়ে রাখো। তাহলে কেস 1 এর একটা হেডিং দিয়ে রাখো, যাতে বুঝতে সুবিধা হয় যে কোন সিচুয়েশনে আমি I মাইনাস কে কার সঙ্গে জোড়াবো, কোন বন্ডটাকে ব্রেক করব। কেস 1 এর হেডিং দিয়ে রাখো স্মল অ্যালকিল গ্রুপ, বা দিয়ে রাখো স্মল অ্যালকিল গ্রুপ ইজ প্রাইমারি অর 1 ডিগ্রি। কোন সিচুয়েশনে?
The small alkyl group is primary or 1 degree and the bulky alkyl group is not 3 degree. এই সিচুয়েশনে I মাইনাস স্মলটার সঙ্গে জুড়বে। The small alkyl groupটা কেমন হবে? Small alkyl group is primary or 1 degree, তাই ব্যাক সাইড অ্যাটাক হতে পারছে, but the large alkyl group is not 3 degree. লার্জটাও মেবি হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, 3 ডিগ্রি নয়। লার্জ অ্যালকিল গ্রুপটা 3 ডিগ্রি নয়, আর স্মলটা 1 ডিগ্রি বা প্রাইমারি। স্মলটা হচ্ছে মিথাইল বা ইথাইল, আর লার্জটা 3 ডিগ্রি নয়। এইটা হচ্ছে কেস 1 এর ক্যাটাগরি, যেখানে I মাইনাস স্মলের সাথে গিয়ে জুড়বে আর হাইড্রোজেনটা লার্জের সাথে চলে যাবে, লার্জের সাথে অক্সিজেনটা রয়ে যাবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে কেস 1 এর ক্যাটাগরি কি ছিল? কেমন? স্মলটা কত ডিগ্রি? 1 ডিগ্রি বা প্রাইমারি, মিথাইল ইথাইল এসব, আর লার্জটা 3 ডিগ্রি নয়। কেস 2 এর হেডিং দেবে দ্য লার্জ অ্যালকিল গ্রুপ ইজ 3 ডিগ্রি। স্মলটা কি এখন জানার দরকারই নেই, দ্য লার্জ অ্যালকিল গ্রুপ ওটা 3 ডিগ্রি। এখন যে পয়েন্টটা লিখে রাখবে, I মাইনাস উইল বি অ্যাটাচড টু দ্য 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এখন পুরো কেস পাল্টি খেয়ে যাবে। I মাইনাস এখন 3 ডিগ্রির সঙ্গে গিয়ে নিজেকে অ্যাটাচ করাবে। I মাইনাস উইল বি অ্যাটাচড উইথ 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। যখন 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ অ্যাভেলেবল, তখন I মাইনাস উইল বি অ্যাটাচড উইথ 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। কারণ এখন মেকানিজম SN2 থ্রু দিয়ে হবে না, SN1 এর থ্রু দিয়ে চলবে। কেমন করে চলবে দেখা যাক। তার জন্য আমরা আগে এক্সপেক্টেড কি হওয়ার কথা ছিল এবং কি হচ্ছে দেখে নেওয়া যাক। এক্সপেক্টেড হওয়ার কথা ছিল যদি এখানে HI দেওয়া হয়, যেরকম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা, সো HI দেওয়া হয়েছে। এক্সপেকটেশন কি ছিল দেখে নাও। এক্সপেকটেশন ছিল এই বন্ডটা ব্রেক করবে, এইটার সঙ্গে I মাইনাস যাবে, এটা এক্সপেকটেশন হ্যাঁ কি না? যে CH3I তৈরি করবে, কিন্তু CH3 এর সঙ্গে কি I মাইনাস গেছে? অ্যাকচুয়ালি CH3 এর সঙ্গে তো OH হয়ে গেছে, তাহলে CH3 এর সঙ্গে I মাইনাস যায়নি। আর এক্সপেকটেশন কি ছিল? এই পোরশনটার সঙ্গে H টা যাবে, এটা এক্সপেকটেশন ছিল। ইয়েস অর নো? তাহলে CH3 এর সঙ্গে স্মল অ্যালকিলের সঙ্গে যাবে I মাইনাস, আর লার্জ অ্যালকিল সঙ্গে অক্সিজেন, তার সঙ্গে যাবে হাইড্রোজেন। দিস ইজ দ্য এক্সপেকটেশন, কারণ স্মল অ্যালকিলে I মাইনাস এর ইজি অ্যাটাক আসবে, SN2 ভালো করে হবে। কথা হচ্ছে যখনই লার্জ অ্যালকিলটা 3 ডিগ্রি নয় তখন এটা হবে। এখন লার্জ অ্যালকিলটা 3 ডিগ্রি অ্যালকিল, তাই এটা হবে না। এইটা প্রাইমারি নো ডাউট, বাট এটা এখন 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপে কি হবে? এই বন্ডটা ব্রেক হবে। কেন? কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে। তাহলে প্রথম স্টেপে কি হবে? এই বন্ডটা ব্রেক হলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়নে I মাইনাস ইজিলি অ্যাটাক করতে পারবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন। কোথায় গেল কার্বোক্যাটায়ন? এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যেটা কিনা স্টেবল কার্বোক্যাটায়ন। এইখানে I মাইনাস এর পক্ষে অ্যাটাক করার সুবিধা। তাই এখানে প্রথম স্টেপটা কি হবে ভালো করে দেখো। এইখানে তাহলে এই বন্ডটা ব্রেক হবে, ওইদিকের বন্ডটা কিন্তু ব্রেক হচ্ছে না। সো এখানে ব্রেক হবে হচ্ছে এই পার্টিকুলার বন্ডটা ব্রেক হতে চলেছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। স্টেপটা লিখে নাও তাহলে। O মাইনাস এর সঙ্গে H প্লাস অ্যাটাক করলো, ঠিক আছে? O মাইনাস এর সঙ্গে H প্লাস অ্যাটাক করলো এখানে। এখানে কিন্তু একদিকে কার্বন 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কার্বনে কে যাবে? I মাইনাস যাবে, আর স্মলটার সঙ্গে অক্সিজেন রয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে কে যাবে? H যাবে। স্মলটার সঙ্গে অক্সিজেন রয়ে যাবে, তার সঙ্গে H যাবে, আর 3 ডিগ্রি পার্টটার সঙ্গে I মাইনাস যাবে। সেখানে রিঅ্যাকশনটা কি হলো? HI ছিল, O মাইনাস এর সঙ্গে H প্লাস অ্যাটাক করলো, মানে O লোন পেয়ার যেটা আছে, ও তার লোন পেয়ারের থ্রু দিয়ে H প্লাস এর সঙ্গে অ্যাটাক করলো, I মাইনাস বেরিয়ে গেল। ও তার লোন পেয়ারের থ্রু দিয়ে H প্লাস এর সঙ্গে অ্যাটাক করলো এবং I মাইনাস বেরিয়ে গেল। এবার ও যেই লোন পেয়ারের থ্রু দিয়ে H প্লাস এর সঙ্গে অ্যাটাক করলো, H প্লাস এর সঙ্গে অ্যাটাক করলো, I মাইনাস বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হলো? প্রোটনেশন হয়ে গেল। এই স্টেপটাকে কি বলি? প্রোটনেশন বলি। তাহলে ও তার লোন পেয়ারের থ্রু দিয়ে H প্লাস এর সঙ্গে অ্যাটাক করলো, প্রোটনেশন হলো, OH প্লাস হলো, অক্সোনিয়াম আয়ন হলো। তাহলে এই যে হয়ে গেছে OH প্লাস অক্সোনিয়াম আয়ন, এই হয়ে গেছে কম্পাউন্ড OH প্লাস অক্সোনিয়াম আয়ন। এবারে কি হবে? এবারে I মাইনাস এর কাছে দুটো অপশন। I মাইনাস অ্যাটাক করতে পারে এই ছোট কার্বনে, যেখানে বাল্কিনেস কম, SN2 লিখবে না। I মাইনাস অ্যাটাক করতে পারে এই 3 ডিগ্রি কার্বনে, যেখানে বাল্কিনেস বেশি, এটা হওয়ার চান্স কম। কিন্তু I মাইনাস এর অ্যাটাক আসার আগেই অন্য একটা ব্যাপার হয়ে যাবে। I মাইনাস স্মল কার্বনে অ্যাটাক করবে SN2 থ্রু দিয়ে, I মাইনাস লার্জ কার্বনে অ্যাটাক করতে পারবে না, SN2 হবে না বলে। তাই I মাইনাস এর স্মল কার্বনে অ্যাটাক করতে পারার কথা, বাল্কিনেস কম বলে, লার্জ কার্বনে I মাইনাস এর অ্যাটাক করতে পারার কথা নয়। কিন্তু I মাইনাস এর অ্যাটাক আসার আগে এখানে অন্য গল্প হয়ে যাবে। অ্যাটাক আসার আগে এই বন্ড নিজে থাকতে ব্রেক করে যাবে। I মাইনাস এর অ্যাটাক আসবে, তার আগেই বন্ডটা ব্রেক করে যাবে, যেটা আগেই দেখিয়েছি। এই বন্ডটা এমনি ব্রেক করছিল না, যেই H প্লাস এর সঙ্গে প্রোটনেশন হয়ে গেল, যেই অক্সিজেনটার লোন পেয়ারের সঙ্গে H প্লাস এর প্রোটনেশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই বন্ডটা ব্রেক করে গেল। কেন? কারণ এই বন্ডটা ব্রেক করলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়া পসিবল হবে।
3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যখন তৈরি হলো, অবভিয়াসলি CH3 স্মল গ্রুপের সঙ্গে OH তো অলরেডি চলেই গেছে। তাহলে CH3 স্মল গ্রুপটার সঙ্গে OH টা চলেই গেছে, CH3 এর সঙ্গে OH জুড়েই গেছে, এই বন্ডটা ব্রেক হয়েছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। I মাইনাস এর কাছে অপশন কই আছে যে স্মল কার্বনে অ্যাটাক করবে? স্মল কার্বন তো অলরেডি ব্রেক করে বেরিয়ে চলে গেছে, স্মল কার্বন অলরেডি তো এখান থেকে ব্রেক হয়ে গেছে, বন্ড ব্রেক করে স্মল কার্বন OH এর সঙ্গে চলে গেছে। তাহলে স্মল অ্যালকিল গ্রুপটা অলরেডি যেহেতু OH এর সঙ্গে বেরিয়ে চলে গেছে অ্যাজ অ্যালকোহল, তাই এখন কার্বোক্যাটায়ন কার্বনটাই অনলি অপশন যেখানে কিনা I মাইনাস অ্যাটাক করবে। I মাইনাস যদি কার্বোক্যাটায়ন কার্বনে অ্যাটাক করে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কার্বনে অ্যাটাক করে, সো বাল্কি গ্রুপটার সঙ্গে কিন্তু I মাইনাস গেল, আর স্মল গ্রুপটার সঙ্গে অক্সিজেন রয়ে গেছে এবং তার সঙ্গে হাইড্রোজেনটা এসে জয়েন করেছে। তাহলে HI এর I মাইনাস গেছে বাল্কি গ্রুপের সঙ্গে, আর HI এর H প্লাস গেছে স্মল গ্রুপের সঙ্গে অক্সিজেন রয়ে গেছে এবং তার সঙ্গে। তাহলে আমার কাছে কেস 1 আর কেস 2 এর মাধ্যমে কি বুঝলাম? যে I মাইনাস কোথায় অ্যাটাক করবে? যদি লেস বাল্কি অ্যালকিল থাকে, লেস বাল্কিতে অ্যাটাক করবে, প্রোভাইডেড তখন মোর বাল্কিটা 3 ডিগ্রি নয়। I মাইনাস লেস বাল্কিতে নো ডাউট অ্যাটাক করবে, যখন মোর বাল্কিটা 3 ডিগ্রি নয়, কারণ তখন মেকানিজম SN2 হচ্ছে। কিন্তু I মাইনাস মোর বাল্কিতে অ্যাটাক করবে যখন মোর বাল্কিটা 3 ডিগ্রি, কারণ তখন মেকানিজম SN1 চলছে। ক্লিয়ার হয়েছে? তাহলে I মাইনাস কোথায় অ্যাটাক করে যদি জিজ্ঞেস করা হয়, এক লাইনে কি লিখবে? I মাইনাস লেস বাল্কিতে অ্যাটাক করবে বাই SN2 যখন মোর বাল্কিটা 3 ডিগ্রি নয়, আর I মাইনাস মোর বাল্কিতে অ্যাটাক করবে বাই SN1 যখন মোর বাল্কিটা 3 ডিগ্রি, কারণ তখন 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে রিঅ্যাকশনটা প্রসেস করছে। আশা করি বুঝতে পেরেছো যে এক্সাম হলে তোমাকে দেখে নিতে হবে। তাহলে এক্সাম হলে কি দেখবে? এক্সাম হলে কি খালি লেস বাল্কি আছে কিনা দেখবে? না, মোর বাল্কিতে কত ডিগ্রি ওটাকে দেখবে। মোর বাল্কি 3 ডিগ্রি, তাহলে I মাইনাস মোর বাল্কিতে অ্যাটাক করতে চলেছে, SN1 হতে চলেছে 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার থ্রু দিয়ে। আর মোর বাল্কিতে 3 ডিগ্রি নয়, তখন লেস বাল্কিতে অ্যাটাক আসছে I মাইনাস এর, তখন হচ্ছে SN2 এর থ্রু দিয়ে অ্যাটাক আসছে। যেটাতে অ্যাটাক আসছে তার অন্যটা OH করে বেরিয়ে যাচ্ছে, যেখানে অ্যাটাক আসছে তার অন্য পার্টটা OH করে বেরিয়ে চলে যাচ্ছে। লিখে নিয়েছিস সমস্ত রিঅ্যাকশনসটা? প্রিয়াংশু তোমার ক্লিয়ার কিনা বলবে? বিবেক, মোনালিসা লিখে নাও। প্রিয়াংশু ক্লিয়ার? তুই তো সবই হ্যাঁ স্যার করে যাচ্ছিস, কি করে বুঝতেও পারছি না তোর ক্লিয়ার কিনা। প্রিয়াংশু তুই কি লিখেছিস কি লিখিসনি? এই তো বলছিস হ্যাঁ স্যার সব ক্লিয়ার, এখন বলছিস লিখছি স্যার। যদি তোকে আমি জিজ্ঞেস না করে স্লাইড চেঞ্জ করে দিতাম, তুই তাহলে কি করে লিখতিস? হ্যাঁ লিখছিস তো বুঝলাম, বুঝে লিখছিস না অন্ধের মতন টুকছিস? ক্লাসে এলি না, লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও, লেখা হয়ে গেলে বলবে চেঞ্জ করব। বলো। এই 4:45 পড়া আছে অন্য কিছু? কটা থেকে কোথায়? বড় বাজার? ও বর্ণমাস বাগুড়িতে, চলে যাবি। কজন এসছেন? কৌস্তব আর অভিনব, একটু বলো ওয়েট করতে বলো, ওদেরকে বলো পিরিয়ড টেবিল রিভিশন করতেন বলেন স্যার, বলো পিরিয়ডিক টেবিলটা একটু রিভিশন করতে বললেন স্যার, পাঠাবেন, ডাকবেন। আচ্ছা ওকে, এখানেও একই জিনিস হচ্ছে। তাহলে আমাকে কুইকলি বলতে হবে, মেকানিজম এখানে লিখবো না, কুইকলি আমাকে বলতে হবে যেই হচ্ছে ইথার সিমেট্রিক্যাল কি আনসিমেট্রিক্যাল? ইথারের এদিকে ফিনাইল আছে, ইথারের এদিকে মিথাইল আছে, সিমেট্রিক্যাল কি আনসিমেট্রিক্যাল? আনসিমেট্রিক্যাল ইথার, কারণ ইথারের দুই দিকে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। ডিফারেন্ট গ্রুপ যখন আছে প্রথম কি দেখবো? যেটা বাল্কি গ্রুপ সেটা কি 3 ডিগ্রি? বাল্কি গ্রুপটা তো 3 ডিগ্রি নয়। তাহলে বাল্কি গ্রুপ যদি 3 ডিগ্রি না হয়, তাহলে I মাইনাস কার সাথে অ্যাটাচ হবে? স্মল গ্রুপের সাথে অ্যাটাচ হবে। তাহলে I মাইনাস স্মলের সাথে অ্যাটাচ হবে, মানে এইখান থেকে বন্ড ব্রেক করবে, CH3 এর সঙ্গে যাবে কে? I মাইনাস, তৈরি হবে CH3I। বাল্কি পোরশনের সঙ্গে কে যাবে? হাইড্রোজেন, তৈরি হবে ফেনল। লিখে ভালো ফটাফট, মেকানিজমটা লিখবে না, এখানে ডাইরেক্ট লিখবে। মেকানিজম একবার লিখে নিয়েছো, এটা এক্সাম্পল 2 লিখে ডাইরেক্ট লেখার চেষ্টা করো, কারণ এক্সাম হলে তোমাকে ডাইরেক্টলি ফিগার আউট করতে হবে। মেকানিজমটা একবার বুঝে নিয়েছি যে কেমন করে হচ্ছে। কি চেক করলাম? প্রথমে আনসিমেট্রিক্যাল ইথারটা লিখবে, তারপরে পয়েন্ট গুলো লিখবে যেটা বেশি তুমি চেক করছো। আনসিমেট্রিক্যাল ইথার লিখে তাহলে কোন কেস চলছে, কেস 1 না কেস 2?
কেস 1 চলছে এখানে, ঠিক আছে, কারণ এখানে তুমি লিখেছো আনসিমেট্রিক্যাল ইথার, তারপরে কি বলছো যে লেস বাল্কিটা 1 ডিগ্রি বা প্রাইমারি, কিন্তু মোর বাল্কিটা 3 ডিগ্রি নয়, মোর বাল্কিটা 3 ডিগ্রি নয়, বাট লেস বাল্কিটা 1 ডিগ্রি বা প্রাইমারি। এই হচ্ছে কেস 1 এর ক্রাইটেরিয়া। এই অবস্থায় কি হবে, এই অবস্থায় I মাইনাস অ্যাটাক করবে কোথায়, স্মলটাতে, যে CH3I তৈরি হবে, ডাইরেক্টলি CH3I প্রোডাক্ট তৈরি হবে, SN2 মেকানিজম চলবে, এবং মোর বাল্কিটার সঙ্গে অক্সিজেন রয়ে যাবে, এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড হবে, ফেনল তৈরি হবে, মানে ফেনল তৈরি, যেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেথড অফ প্রিপারেশন হয়ে গেল। ডাইরেক্টলি লেখার চেষ্টা করবে, মেকানিজম কিন্তু এখানে লিখবে না, এই মলিকিউলটা লিখবে, বন্ড ব্রেক করবে, CH3 এর সঙ্গে I মাইনাস কে পাঠাও, আর বাকি পোরশনটার সঙ্গে H কে যোগ করো, বাকি পোরশন মানে হচ্ছে C6H5O, তার সঙ্গে হাইড্রোজেনকে অ্যাড করে দাও। লিখে নিয়েছো? লেখা হয়ে গেছে কিনা বলো? কেমন করে হচ্ছে, মাথা ঢুকে গেছে যে কোনটাতে কি কোনটাতে কি চলেছে, কোনটাতে কি হচ্ছে। তাহলে স্মলটার সঙ্গে কিন্তু আয়োডিনটা গেছে, লার্জের সঙ্গে কিন্তু হাইড্রোজেনটা গেছে, বিকজ এটা কিন্তু 3 ডিগ্রি ছিল না, লার্জ ছিল বাট 3 ডিগ্রি ছিল না, লার্জটা 3 ডিগ্রি হলে লার্জের সঙ্গে আয়োডিনটা তখন যেত। লিখে নিয়েছিস? গুড। প্রিয়াংশু লিখে নিয়েছো? ভেরি গুড। আচ্ছা, এবারে চলে আসছে আর একটা কেস 3, এটা আবার মানে কেস 3 না, এটা একটা সিমিলার টাইপের, কেস 3 ও বলতে পারো বা কিছু, আমরা এটাকে কেস 3 করে দাও। এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে আবার কার সাথে কে যাবে সেটা আবার দেখতে হবে। এখানে এটা কেস 2 এর মতন, যদিও বা এখানে 3 ডিগ্রি কেস নয়, কিন্তু এটা কেস 2 এর মতন অনেকটা। তো কেস 2 এর মতন মানে কোনটার সঙ্গে কে যাবে আগে শুনে নি। কেস 2 এর মতন কেস, কেস 3 নতুন কেস, কিন্তু এটা কেস 2 এর মতন। তাহলে কোনটার সঙ্গে কে যাবে আগে শুনে নি। স্মলটার সঙ্গে কে যাবে, স্মলের সঙ্গে ও এবং তার সঙ্গে এইচ যাবে, আর লার্জের সঙ্গে I মাইনাস যাবে, কারণ এটা কেস 2 এর মতন কেস। কিন্তু যদি এটা এক্স্যাক্টলি কেস 2 নয়, কেন কেস 2 নয়, কারণ কেস 2 তে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতে হতো, এখানে তার মানে নিশ্চয়ই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে না, যদিও তাই কেস 2 বলছি না, কিন্তু নিশ্চয়ই এমন কোন কার্বোক্যাটায়ন হচ্ছে যেটা স্টেবল কার্বোক্যাটায়ন। মানে কেস 2 টা আসলে কি খালি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য অ্যাপ্লিকেবল না, কেস 2 টা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা যে কোনো স্টেবল কার্বোক্যাটায়নের জন্য অ্যাপ্লিকেবল। যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স থাকবে, সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হোক, সেটা অন্য কোনো কার্বোক্যাটায়ন হোক, তাহলে যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স থাকবে, সেখানেই কিন্তু তোমার I মাইনাস ওই স্টেবল কার্বোক্যাটায়নের সঙ্গে গিয়ে জুড়বে। তাহলে এখন আমরা আগে কম্পাউন্ডের একটু পোস্টমর্টেম করে নেওয়া যাক, লিখবো পরে, নিজে নিজেই ফিগার আউট করে নিতে পারবে। দেখো, আমরা কম্পাউন্ডটাকে একটু জাস্ট দেখে নিই, যে লিখবো তো আমরা একটু পরে, আগে এই জিনিসটা দেখে নিই, পোস্টমর্টেমটা বুঝে নিই। পোস্টমর্টেমটা খুব ইম্পর্টেন্ট, কম্পাউন্ডটাকে পয়েন্টিং করে বুঝে নিই যে কার কোনটা কি আছে। তো এটা আমাদের স্মল অ্যালকিল গ্রুপ, এক্সপেকটেশন ছিল হচ্ছে এটার সঙ্গে I মাইনাস যাবে। এটা হচ্ছে আমাদের লার্জ অ্যালকিল গ্রুপ, এক্সপেকটেশন ছিল এর সঙ্গে অক্সিজেন হয়ে যাবে, তার সঙ্গে হাইড্রোজেন যোগ হবে। কিন্তু এখানে কথা হচ্ছে এই লার্জ অ্যালকিল গ্রুপটা কি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, মানে যদি এই বন্ডটা ব্রেক হয়, তাহলে কি এখানে যে প্লাস চার্জটা আসবে ওটা স্টেবল কার্বোক্যাটায়ন হবে? নো ডাউট হবে, কারণ এটা বেনজাইলিক পজিশন, এবং আমরা জানি বেনজাইলিক পজিশনের কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল। বেনজিনের সঙ্গে প্রথম কার্বন বেনজাইলিক পজিশন, এবং বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন হলে হাইলি স্টেবিলিটি পায়। তাহলে এখানেও স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্সেস হয়ে গেছে, যদিও এটা 3 ডিগ্রি নয়, বাট 3 ডিগ্রিতে যেরকম স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলে তার সঙ্গেই I মাইনাস যাচ্ছিল, এখানেও ঠিক একই রকম ভাবে স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই এই গ্রুপটার সঙ্গেই I মাইনাস যাবে। তাহলে এখন এই পুরো বড় গ্রুপটা, কারণ যেই এই বন্ডটা ভেঙে যাবে কি হবে দেখো, যে এই পার্টিকুলার বন্ডটা, এই বন্ডটা যেই উড়ে যাবে, এই পার্টটা যেই উড়ে গেল, এই পোর্শনটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। কেন? কারণ এই পার্টিকুলার কার্বনে প্লাস চার্জ, যেটা কিনা বেনজাইলিক পজিশন, বেনজাইলিক পজিশন মানে বেনজিনের রেসপেক্টে ফার্স্ট পজিশন, এই বেনজাইলিক পজিশনের প্লাস চার্জটা হাইলি স্টেবলড বাই দ্য রেজোনেন্স। এই পাই বন্ডগুলো এখানে মুভ করে, এই পাই বন্ডগুলো এখানে মুভ করে এবং স্টেবিলিটি প্রোভাইড করে থাকে, এই পাই বন্ডগুলো মুভ করতে থাকে এবং স্টেবিলিটি প্রোভাইড করে থাকে। তাহলে পাই বন্ডের মুভমেন্ট হয় এবং এই বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায়। এই পাই বন্ডটা এখানে মুভ করে, এই পাই বন্ডটা এখানে মুভ করে, এই পাই বন্ডটা এখানে মুভ করে যায়, এবং এরকম ভাবে পাই বন্ডের মুভমেন্টের জন্য বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন, যে কোনো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স থাকলে I মাইনাস এই স্টেবল কার্বোক্যাটায়নের সঙ্গে SN1 পাথওয়েতে রিঅ্যাকশন করে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এখন কি হবে প্রোডাক্ট বলো, তাহলে ফাইনালি কার সঙ্গে কে যাবে, এই বাল্কি বেনজাইলিক গ্রুপটার সঙ্গে কে যাবে,
I মাইনাস, আর এই স্মল গ্রুপটার সঙ্গে কে যাবে CH3OH। তো ফাইনাল প্রোডাক্ট চেক করে নাও, CH3O এর সঙ্গে গেছে H, আর এই বাল্কি গ্রুপটার সঙ্গে গেছে বেনজাইলিক গ্রুপের সঙ্গে গেছে I মাইনাস। কারণটা পরিষ্কার, কারণ বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়নটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করেছিল। মলিকুলার পোস্টমর্টেমটা প্রথমে লিখে নাও, তারপরে ডাইরেক্ট রিঅ্যাকশনস লিখবে, নো মেকানিজম। মেকানিজম একবার আমরা করেছি, বারবার মেকানিজম লেখার দরকার নেই, ডাইরেক্টলি প্রোডাক্টে আমাকে আসতে হবে। বাট প্রোডাক্টে ডাইরেক্টলি আসার আগে মলিকুলটার ব্যাপার লিখে নাও, যে মলিকুলটাকে যাতে অ্যানালিসিস করে নিতে পারো মলিকুলের ক্যাটাগরি কি। মলিকুলটাতে কি লিখবে পয়েন্টিং করে, ওদিকটাকে লিখবে স্মল অ্যালকিল, এদিকটাকে লিখবে বেনজাইলিক গ্রুপ আছে, এবং এইখানে বন্ডটা ব্রেক হলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে ওটা স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো এই যেখানে স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে সেখানেই I মাইনাস এসে অ্যাটাক করবে। যেখানে স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে I মাইনাস সেখানে গিয়ে অ্যাটাক করবে, কারণ অন্যদিকের গ্রুপটা যদিও বা স্মল অ্যালকিল গ্রুপ, বাট ওটাকে প্রেফার করা হচ্ছে না, কারণ স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়নেই I মাইনাস অ্যাটাক করবে। এটা ওই কেস 2 এরই একটা মডিফাইড কেস 3, কেস 2 এর মতনই একটু মডিফাইড কেস 3। যে ডাইরেক্টলি প্রোডাক্ট লিখবে, রিঅ্যাক্ট্যান্ট লিখবে, HI লিখবে, ডাইরেক্ট প্রোডাক্ট লেখার চেষ্টা করো, মাঝখানের মেকানিজমকে স্কিপ করো, কারণ আমাদের ফার্স্ট ফরওয়ার্ড MCQ আনসারে পৌঁছতে হবে। সবসময় মেকানিজমের থ্রু দিয়ে যাওয়াটা আবার রেকমেন্ডেড নয়, মেকানিজমটা একবার দেখে নিয়েছি কেমন করে হচ্ছে, কিন্তু ডাইরেক্ট বোঝার চেষ্টা করো। কোন বন্ড ব্রেক হবে, তাহলে এই বন্ডটা ব্রেক হবে, ব্রেক হলে এইখানে প্লাস চার্জ আসবে, প্লাস চার্জে এটা স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এইখানে I মাইনাস কি অ্যাটাক করে যাবে, আর এটার সঙ্গে H প্লাস এর অ্যাটাক হয়ে যাবে, HI এর মাঝের বন্ড ব্রেক করে যাবে। এই হচ্ছে সিন, HI এর মাঝের বন্ড ব্রেক করবে, অক্সিজেনের সঙ্গে H প্লাস জুড়বে, দিয়ে ওটা OH হয়ে যাবে CH3OH, আর I মাইনাসটা তখন স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করবে, যে CH2I হবে। এই হচ্ছে প্রোডাক্ট। এটা লিখবার আগে মলিকুলটাকে ভালো করে জাজ করে নেবে যে মলিকুলটা কেমন মলিকুল। মলিকুলের জাজমেন্ট ক্লিয়ার থাকলে আনসার তৈরি করতে বিশেষ সময় লাগবে না। ক্লিয়ার হয়েছে? মাঝখানে বেনজিন লিঙ্ক দিস নি তুই, বল। শর্টে লিখে নাও যে এইটার জন্য কেস 3 এর ক্যাটাগরিটাতে একটা হেডিং দিয়ে দাও, কেস 2 তে যেরকম হেডিং দিলে, কেস 1 এ যেরকম হেডিং দিলে, যে কোন সিচুয়েশনে কোনটা। কেস 1 এর হেডিং কি ছিল তাহলে, স্মল অ্যালকিল গ্রুপের সঙ্গে I মাইনাস যাবে, প্রোভাইডেড লার্জটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন নয়, 3 ডিগ্রি নয়। কেস 2 এর হেডিং কি ছিল, লার্জের সঙ্গে I মাইনাস যাবে, প্রোভাইডেড লার্জ গ্রুপটাই 3 ডিগ্রি গ্রুপ। এখানে কি হেডিং দেবে, যে বেনজাইল গ্রুপের সঙ্গে I মাইনাস যাবে, I মাইনাস উইল be attached to the benzyl carbon, I minus will be attached to the benzyl carbon because benzylic group will form stable carbocation. I minus will be attached to the benzyl group because benzyl group will form stable carbocation. benzyl গ্রুপটা কি তাহলে তোমাকে মনে রাখতে হবে, benzyl গ্রুপটাই হচ্ছে এইটাই কিন্তু benzyl গ্রুপ। ঠিক আছে, এইটা হচ্ছে বেনজাইল গ্রুপ, যেখানে CH2 এর মাথায় প্লাস চার্জ। বল কি লিখলি, বল। বেনজাইল গ্রুপ উইল ফর্ম স্টেবল কার্বোক্যাটায়ন। বেনজাইল গ্রুপটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে, তাই স্টেবল কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে, সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হোক, এটা বেনজাইল কার্বোক্যাটায়ন হোক, স্টেবল কার্বোক্যাটায়ন যেখানে হবে I মাইনাস সেখানেই অ্যাটাক করবে। আর যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তখন I মাইনাস স্মল গ্রুপটাকে চুজ করে নেবে। স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলে I মাইনাস কার্বোক্যাটায়নটাকে চুজ করবে, আর স্টেবল কার্বোক্যাটায়ন না হলে I মাইনাস স্মল গ্রুপটাকে চুজ করবে। স্মল গ্রুপকে যখন চুজ করবে SN2 পাথওয়ে নেবে, লার্জ গ্রুপকে স্টেবল কার্বোক্যাটায়ন গ্রুপকে যখন চুজ করবে তখন SN1 পাথওয়ে নেবে। এই ছিল মোটামুটি ইথারের মেকানিজম বেসড রিঅ্যাকশনস। এখন যে কটা রিঅ্যাকশনস কুইকলি দেখবো, এগুলো অতটা মেকানিজম বেসড নয়, তাই এই কটা রিঅ্যাকশনস কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করছি। তুই একটু এই কটা রিঅ্যাকশনস জাস্ট ফলো করে নে, বই আছে, বইয়ের সঙ্গে ফলো করে নে, কারণ এইগুলোর আর মেকানিজমের প্রয়োজন নেই, এগুলো জাস্ট আমাদের রিঅ্যাকশনস করা বুঝে নিতে হবে। মেকানিজম বেসড রিঅ্যাকশনস গুলো অলরেডি তোমরা ভালো করে বুঝিয়ে দিলাম যে সিচুয়েশনটা কেমন, কারণ ইথারের এটাই মেইন মেকানিজম বেসড রিঅ্যাকশনস, যেখানে আমাদের বুঝতে হচ্ছে যে I মাইনাস HI বা HX HBr কার সাথে রিঅ্যাকশনস করছে, মানে স্মল গ্রুপ লার্জ গ্রুপ কোন গ্রুপটার সাথে কখন রিঅ্যাকশনস করছে। স্মল গ্রুপের সাথে ইউজুয়ালি করছে, বাট লার্জ গ্রুপটা যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় বা লার্জ গ্রুপটা যদি বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয়, তখন I মাইনাস লার্জ গ্রুপটার সঙ্গে জয়েন করছে। এটা মেকানিজম বেসড ব্যাপার স্যাপার ছিল, ওখানে SN1 চলছিল। পরে রিঅ্যাকশনটা দেখো, 3,5 ডাইনাইট্রো বেনজয়েল ক্লোরাইডের সঙ্গে তোমার ইথারের রিঅ্যাকশনস। 3,5 ডাইনাইট্রো বেনজয়েল ক্লোরাইড ইথারের রিঅ্যাকশনস পেয়েছিস। জাস্ট রিঅ্যাকশনস কোড এবার মার্ক করে যায়, এখানে জাস্ট ইকুয়েশন স্টাডি করা। সিমেট্রিক্যাল ইথারে অ্যাড করেছি 3,5 ডাইনাইট্রো বেনজয়েল ক্লোরাইড, অ্যাড করেছি কম্পাউন্ড ইন প্রেজেন্স অফ ZnCl2। কি হয়েছে ভালো করে দেখে নাও, সিমিলার চিজ হচ্ছে, একদম একই রকম ব্যাপার হচ্ছে।
ইথারের যে কোনো একদিকের বন্ড এখন ব্রেক হবে, যে কোনো একদিকের বন্ড ব্রেক হয়ে গেছে, এই একদিকের অ্যালকিলের সঙ্গে চলে গেছে এই ক্লোরাইডটা। ভালো করে জাস্ট বুঝে নাও, যে কোনো ইথারের একটা বন্ড ব্রেক হয়েছে, একদিকের অ্যালকিলের সঙ্গে চলে গেছে ক্লোরাইডটা, আর অন্যদিকের এই ইথক্সি গ্রুপটার সঙ্গে, অন্যদিকের এই পুরো ইথক্সি গ্রুপটার সঙ্গে চলে গেছে এই বাকি বড় গাবদা গ্রুপটা। তাহলে একদিকের একদিকের যে ইথাইল গ্রুপটার সঙ্গে কে চলে গেছে, ইথাইল গ্রুপটার সঙ্গে চলে গেছে এই কম্পাউন্ডের এই বেনজয়েল ক্লোরাইড 3,5 ডাইনাইট্রো বেনজয়েল ক্লোরাইডের ক্লোরিন পার্টটা। একদিকের ইথক্সি গ্রুপের সঙ্গে ক্লোরিনটা চলে গেছে, এই যে প্রোডাক্ট C2H5Cl, তাহলে C2H5 গ্রুপটার সঙ্গে চলে গেছে ক্লোরিন পার্টটা, আর বাকি যেটা OC2H5 ওর সঙ্গে চলে গেছে পুরো বাকি বড় গ্রুপটা। এই যে দেখে নাও, এই OC2H5 তার সঙ্গে চলে গেছে এই পুরো বাকি বড় গ্রুপটা। OC2H5 এর সঙ্গে চলে গেছে পুরো বাকি বড় গ্রুপটা, আর C2H5 এর সঙ্গে চলে গেছে ক্লোরিন পার্টটা ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড। পরে রিঅ্যাকশনটা যাচ্ছি, এই কটা বই থেকে ফটাফট মার্কিং করে নিতে পারো। এটা কত নাম্বার পেজে আছে ইংলিশ ভার্সনে? 480। প্রিয়াংশু তুমি বই থেকে মার্কিং করে নিতে পারো, ইংলিশ ভার্সনে বইয়ের ইংলিশ ভার্সন বইয়ের পেজ 480 তে আছে। আর যারা বাংলাতে পড়াশোনা করছো তারা পরবর্তীকালে নোটসও ভালো করে নিজের খাতায় লিখে নিও বা বই থেকে ট্যালি করে নিও। তারা আপাতত ভিডিওটা তো আমি আপলোড করে দেবই ইউটিউবে, এই ভিডিওটা পার্টিকুলারলি। সো তোমরা পরে ইউটিউব থেকে এদের ক্লাস নোটটা নিয়ে নিও, অথবা এখন বই থাকলে বই থেকে বের করে লিখে নাও। এই ইংলিশ ভার্সনের পেজ 480 তে রিঅ্যাকশনসটা আছে, প্রিয়াংশু তুমি মার্ক করে নিতে পারো। চলো পরেরটা যাচ্ছি। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনস হচ্ছে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনস হলে কি হচ্ছে ভালো করে দেখে নেবে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনস হলে এই বন্ড মানে এই গ্রুপটাও অ্যালকোহলে কনভার্ট হচ্ছে, এই গ্রুপটাও অ্যালকোহলে কনভার্ট হচ্ছে। CH3CH2OH আবার CH3CH2OH ডাইলুট H2SO4 দিয়ে হিট করলে দুটো গ্রুপই CH3CH2OH গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাও কনভার্ট হচ্ছে। এবার জিজ্ঞেস করবে স্যার কেমন করে হচ্ছে, চলো তাহলে ইজিলি যাতে মনে রাখতে পারো তার জন্য কেমন করে হচ্ছে সেটাও দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে যে রিঅ্যাকশনটা তাকে বলা হয় হাইড্রোলাইসিস, আর্দ্র বিশ্লেষণ। বাংলায় বললে হয় আর্দ্র বিশ্লেষণ, ইংলিশে বললে হয় হাইড্রোলাইসিস। রিঅ্যাকশন হচ্ছে কি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসে কি হয়, হাইড্রোলাইসিস কথার মানে কি, হাইড্রোলাইসিস কথার মানে হচ্ছে ওয়াটার ডিসোসিয়েট করে যাবে। ওয়াটারে কোন কোন বন্ড আছে, ওয়াটার আছে H আর OH বন্ড, রাইট? তো ওয়াটারকে লিখে দিতে দেখে নাও H আর OH কে, রাইট? ওয়াটারে HOH ব্রেক করছে আর এখানেও ব্রেক করছে, এখানেও এই বন্ডটা ব্রেক করছে। কার সাথে কে চলে গেছে, এই অ্যালকিলের সঙ্গে OH চলে গেছে, আর এই ইথক্সির সঙ্গে H চলে গেছে। সিম্পল, ওয়াটার ব্রেক করে গেছে, অ্যালকিলটার সঙ্গে OH আর এই ইথক্সি গ্রুপটার সঙ্গে H, দুটোই একই প্রোডাক্টকেই তৈরি করেছে, যদিও বা দুটোই অ্যালকোহলকে তৈরি করেছে, দুটোই আলটিমেটলি একই অ্যালকোহল তৈরি করেছে, কিন্তু অ্যালকিল গ্রুপের সঙ্গে চলে গেছে OH আর এই ইথক্সি পার্টটার সঙ্গে চলে গেছে H। আলটিমেটলি প্রোডাক্ট একই পেয়েছি। হাইড্রোলাইসিস হয়েছে, তার জন্য ডাইলুট অ্যাসিড ইউজ করা হয়েছে। জিজ্ঞেস করবে স্যার ডাইলুট অ্যাসিড মানে কি, HCl ইউজ করতে হবে? হ্যাঁ, এই রিঅ্যাকশনে ডাইলুট HCl ইউজ করে হবে, কারণ এখানে HCl বা H2SO4 এর কোনো রোল নেই, রিঅ্যাকশনটা ওয়াটার করছে অ্যাকচুয়ালি। পরে রিঅ্যাকশনসে মুভ করছে, এটা হাইড্রোলাইসিস হয়ে গেল। কিন্তু এবার যদি কনসেন্ট্রেটেড, ডাইলুটটা তো নিয়েছিলাম, এবার যদি কনসেন্ট্রেটেড H2SO4 নিই তখন কিন্তু হাইড্রোলাইসিস হচ্ছে না। কনসেন্ট্রেটেড H2SO4 নিলে কি হবে দেখো, কনসেন্ট্রেটেড H2SO4 নিলে এখানে কি হচ্ছে, এখানে এই যে পোরশনটা আছে এই গ্রুপটা ব্রেক করে যাচ্ছে, এই যে এই পুরো জিনিসটা ব্রেক করে যাচ্ছে, এইটাও ব্রেক করে যাচ্ছে, এটাও ব্রেক করে যাচ্ছে। কনসেন্ট্রেটেড নিলে দুটো গ্রুপই ব্রেক করে যাচ্ছে। এইটার সঙ্গেও আর এইটার সঙ্গেও সালফিউরিক অ্যাসিড থেকে OSO3H গ্রুপটা জয়েন করে যাচ্ছে। আমাকে বলো সালফিউরিক অ্যাসিডকে কিভাবে লেখা যেতে পারে? HSO3OH, এটা কি সালফিউরিক অ্যাসিড লিখেছি? চেক করে একটু বলবে তো। H2SO4 এ লিখেছি? যদি সালফিউরিক অ্যাসিডকে বন্ড ওয়াইজ লিখি, আমরা তো লিখে দিই H2SO4, কিন্তু অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বন্ড ওয়াইজ দেখতে গেলে ব্যাপারটা এরকম করেই থাকে। ওকে, তাহলে এই দুটো হচ্ছে দুটো সালফিউরিক অ্যাসিড মলিকিউল, এটাও একটা সালফিউরিক অ্যাসিড মলিকিউল, এটাও একটা সালফিউরিক অ্যাসিড মলিকিউল। এবার এই সালফিউরিক অ্যাসিড মলিকিউল, এখানে আছে হচ্ছে তোমার ইথার, দুদিকের বন্ড ব্রেক হচ্ছে। এরকম দুদিকের বন্ড আর কোথায় ব্রেক হয়েছিল বলতো? একদম শুরুতেও দেখেছিলাম না, যখন এক্সেস এইচআই দিচ্ছিলাম, এক্সেস এইচবিআর দিচ্ছিলাম, দুদিকের বন্ড ব্রেক হচ্ছিল। ঠিক একই রকম ভাবে, ঠিক যখন শুরুতে এক্সেস গুলো দিলে দুদিকের বন্ড ব্রেক হচ্ছিল, একই রকম ভাবে কনসেন্ট্রেটেডটা দিলেও দুদিকের বন্ড ব্রেক হচ্ছে। এবারে কেমন করে যাবে দেখে নাও, এই দিকের বন্ড ব্রেক হয়েছে, ওই দিকের বন্ড ব্রেক হয়েছে, এই দিকের অ্যালকিলের সঙ্গে চলে গেছে সালফিউরিক অ্যাসিডের এই পোরশনটা, ওই দিকের অ্যালকিলের সঙ্গে চলে গেছে সালফিউরিক অ্যাসিডের ওই পোরশনটা। তাহলে বাকি আছে কারা কারা? হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। কি তৈরি করবে? জল তৈরি করে বেরিয়ে গেছে। তাহলে একদিকের অ্যালকিলের সঙ্গে
HSO4 পার্টটা বেরিয়েছে, অন্যদিকে অ্যালকিলের সঙ্গে আরেকটা HSO4 পার্ট বেরিয়েছে, আর অক্সিজেনটার সঙ্গে হাইড্রোজেন দুটো বেরিয়ে গেছে জল তৈরি করে। জাস্ট রিঅ্যাকশনটা তোমাকে বোঝানোর জন্য এরকম করে বোঝালাম। বইতে রিঅ্যাকশন লেখা আছে, একটু দেখে নেবে ভালো করে যে কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে। হাই টেম্পারেচারে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে এটা হচ্ছে, আর ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলে ওয়াটার স্প্লিট করছে। তাহলে বুদ্ধি করে বলো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে কি ওয়াটারে স্প্লিটিং হচ্ছে না সালফিউরিক অ্যাসিডটা স্প্লিটিং হচ্ছে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে সালফিউরিক অ্যাসিডটা স্প্লিটিং হয়ে যাচ্ছে, একদিকে H বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে HSO4 মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু ডাইলুট অ্যাসিড দিলে তখন ওয়াটারে স্প্লিটিং হচ্ছে, যেটাকে আমরা হাইড্রোলাইসিস বলছি। ওকে, পরেরটা কি বলছে দেখো, এবারে বলছে যে যদি অ্যালকিল গ্রুপটা, আগেরটাতে অ্যালকিল গ্রুপ সিমেট্রিক্যাল ছিল তাই তো, এবং 1 ডিগ্রি ছিল, এখন আবার সেই 2 ডিগ্রি 3 ডিগ্রির প্রবলেম এসে গেছে। একদিকে আছে প্রাইমারি 1 ডিগ্রি স্মল সাইজ, অন্যদিকে আছে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বাল্কি। আবার সেই এখানে আছে স্মল অ্যালকিল, আর এখানে আছে লার্জ অ্যালকিল, বাল্কি অ্যালকিল। দেয়া হয়েছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, 1-2 মিনিট জাস্ট। দেয়া হয়েছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয়েছে। হিট করলে এখানে কি হচ্ছে, এখানে স্মলটার সঙ্গে ওএইচ গ্রুপটা চলে গেছে। এখানে নিতে পারো স্মলের সঙ্গে ওএইচ গ্রুপ চলে গেছে। আর মানে বেসিক্যালি স্মলটার সঙ্গে কি হয়েছে, এই স্মলটার সঙ্গে মানে কোন বন্ডটা ব্রেক করেছে, এটা তো স্মল অ্যালকিল ঠিক আছে, বন্ডটা কোনটা ব্রেক করেছে, এই বন্ডটা ব্রেক করে গেছে 3 ডিগ্রি পোরশনটা, কারণ আমরা অলরেডি দেখছি 3 ডিগ্রি থাকলে 3 ডিগ্রির সঙ্গে বন্ডটা ব্রেক হয়ে যায়। তো স্মলটার সঙ্গে ও এবং এইচ চলে গেছে সালফিউরিক অ্যাসিড থেকে। আচ্ছা, এই যে বড় অ্যালকিল গ্রুপটা, এই বড় অ্যালকিল গ্রুপ থেকে কি তৈরি হয়েছে, একটা অ্যালকিন তৈরি হয়েছে। কেমন করে অ্যালকিনটা তৈরি হলো দেখো, এই বড় অ্যালকিল গ্রুপটাকে লিখছি CH3, বড় অ্যালকিল গ্রুপটাকে লিখলাম আমি, এই হচ্ছে আমাদের বড় অ্যালকিল গ্রুপটা CH3 CH3 এই বন্ডটা ব্রেক করেছে, তাই এখানে প্লাস চার্জ এসছে। এই বন্ডটা ব্রেক করেছে, এখানে প্লাস চার্জ এসছে, এটা হচ্ছে CH3 এবারে কি হলো, এই হাইড্রোজেনটা ব্রেক করলে এখানে ডাবল বন্ডটা এলো, H প্লাসটা বেরিয়ে গেল। তাহলে এখানে ডাবল বন্ড আসা মানে অ্যালকিন তৈরি হলো, সেই অ্যালকিনটাই তৈরি হয়েছে। তো এই ওয়েতে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালকিনটা তৈরি হয়েছে, অর্থাৎ এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো প্রথমে। তাহলে স্টেপ বাই স্টেপ কি হলো, এই ছোট অ্যালকিলের সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গে H প্লাস থেকে অ্যাসিড থেকে আসা H প্লাস বেরিয়ে গেল CH3OH। তাহলে ছোট অ্যালকিলের সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গে অ্যাসিড থেকে আসা H প্লাস বেরিয়ে চলে গেছে। এবারে চলে যাচ্ছে বড় অ্যালকিলটা পড়ে আছে। বড় অ্যালকিলে অবভিয়াসলি এই বন্ডটা ব্রেক করে গেছিল, তাই তো CH3O বেরিয়ে গেছে। তাহলে এই বন্ডটা ব্রেক করে গেলে তৈরি হচ্ছে প্লাস চার্জ। এবার যেই প্লাস চার্জ তৈরি হয়েছে, এই বড় অ্যালকিল গ্রুপের মধ্যে একটা অ্যালকিল গ্রুপের হাইড্রোজেনটা H প্লাস তৈরি করে বেরিয়ে যাচ্ছে, আর ওই বন্ডটা ডাবল বন্ড হইতে শিফট হয়ে যাচ্ছে, তার ফলে আমরা অ্যালকিনটা পাচ্ছি। দেখ এটা কিরকম করে লিখলি তুই বুঝে যাবি। ঠিকঠাক লিখেছি? এই অ্যালকিলটা কার্বোক্যাটায়নটাকে ঠিকঠাক লিখেছি, রিপ্রেজেন্ট করেছি। প্রথম কথা বল, এই কার্বোক্যাটায়নটা কেন আলাদা হলো, স্টেপ বাই স্টেপ বল। তুই আমাকে প্রথমে বল, এই বন্ডটা কেন ব্রেক করলো, এইটা ব্রেক করলো না কেন, বল প্রথমে। ক্লিয়ার? তাহলে এখানে এই বন্ডটা ব্রেক করে গেছে, স্মলটার সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গে H প্লাস চলে গেছে, আর এই বন্ডটা ব্রেক করে যাওয়াতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এটা তৈরি হয়েছে কেন, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি স্টেবল কার্বোক্যাটায়ন। স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স থাকলে ওই বন্ডটাই ব্রেক করছে, স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়া অব্দি ক্লিয়ার। এবারে কি হচ্ছে, এই বন্ডটা এইখানে শিফট হয়ে যাচ্ছে, জাস্ট H প্লাস বেরিয়ে যাচ্ছে। বলো এই বন্ড এখানে শিফট হলে এখানে ডাবল বন্ড আসবে, হ্যাঁ কি না? কারণ এই যে এইখানে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, কার্বোক্যাটায়নটাতে কি প্লাস চার্জ আছে কিনা, ওটাকে নিউট্রাল করতে হবে কিনা। নিউট্রাল করতে গেলে ওটা বন্ড, এই কার্বোক্যাটায়নের বন্ডটা, এই বন্ডটা আছে কি আর নেই এখন, আর বল এই বন্ডটা আছে কি নেই। এই বন্ড না থাকা মানে কার্বনটার একটা ভ্যালেন্সি কমে গেছে কিনা, তাই তো প্লাস চার্জ এসছে। কার্বন তার ভ্যালেন্সিকে ফেরত পেতে চাইবে কিনা, কিন্তু অতটাও কি স্টেবল? 4টে ভ্যালেন্সি থাকলে যা হতো, কার্বনের 4টে ভ্যালেন্সির মাধ্যমে কি হয়, অক্টেট আসে, হ্যাঁ কিনা? এর কাছে কি অক্টেট আছে? কারণ এর কাছে একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, 6টা ইলেকট্রন আছে, লাগবে কটা, 8টা। সামহাউ স্টেবল, স্টেবল মানে এটা ফাইনাল নয়, এটা একটা ইন্টারমিডিয়েট অবস্থা, হ্যাঁ সাস্টেন করে যাবে, এমন নয় যে এটা পুরো পার্মানেন্টলি স্টেবল। এখানে স্টেবল কথার মানে আছে, তুই আমাকে বুদ্ধি করে বল, একটা নিউট্রাল প্রোডাক্ট যেখানে কার্বনের 4টে করে ভ্যালেন্সি স্যাটিসফাইড, আর একটা প্লাস চার্জ প্রোডাক্ট,
ক্যাটায়নিক প্রোডাক্ট যেখানে কার্বনের 4টে ভ্যালেন্সি স্যাটিসফাইড নয়, এইগুলোর মধ্যে কে স্টেবল? অবশ্যই মিউচুয়ালটা স্টেবল। তাহলে কার্বন কি এই অবস্থায় থাকতে চাইবে? কিন্তু এই অবস্থা তৈরি হলে এই সিচুয়েশনটা কি সার্ভাইভ করে যাবে? হ্যাঁ, সেটা করে যাবে, ওইটুকু স্টেবল। 3 ডিগ্রি কার্বোকেটায়ন স্টেবল এই কথার মানে কি? মানে কি পার্মানেন্টলি স্টেবল? না, ফর দ্য টাইমিং সার্ভাইভ করে যাবে যতক্ষণ না মিউচুয়াল হতে পারছে ততক্ষণ পর্যন্ত। মিউচুয়াল হওয়ার চেষ্টা করবে, মিউচুয়াল হওয়ার জন্য এখান থেকে একটা বন্ডকে শিফট করাবে, দিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে যাতে অ্যালকিনটা তৈরি হয়, আর H প্লাসটা তার জন্য বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? এবার বলে H প্লাসটা অ্যাকচুয়ালি কে নিয়ে চলে গেল? পুরো দেখ কি সুন্দর ব্যাপারটা হচ্ছে। বলে এই অক্সিজেনটা H2SO4 থেকে একটা H প্লাসকে নিয়ে নিয়েছিল কিনা? এই অক্সিজেনটা H2SO4 থেকে একটা H প্লাসকে নিয়েই তো এই অ্যালকোহলটা তৈরি করেছে। তাহলে H2SO4 এর কাছে একটা H প্লাসের শর্টেজ তৈরি হয়েছে কিনা? তাহলে H2SO4 এর বাকি যে পার্টটা HSO4 মাইনাস, ও এখন বলছে ভাই তুই আমার অক্সিজেন হাইড্রোজেন নিয়েছিস, আমি তোর হাইড্রোজেনকে নিয়ে চলে গেলাম। এই তো চলছে। বেসিক লেভেল লিখতে গেলে এ ওরটা নিয়ে নিচ্ছে, ও বলছে তোর অন্য জিনিসটা মিনিয়ে নিয়ে চলে যায়। এইসবই চলছে। আমরা এত কমপ্লিকেটেড ওয়েতে পড়াশোনা করছি, মানে একদম যদি গ্রাউন্ড লেভেলে দিয়ে সেটাই হচ্ছে, তুই আমার পেন্সিল নিয়ে নিয়েছিস, আমি তোর বই নিয়ে নিলাম, একদম এই জিনিস চলছে। কারণ H প্লাস অক্সিজেনটা কি করেছে? অক্সিজেন নাই করতে পারতো। অক্সিজেন বলছে আমার ভাই লোন পেয়ার আছে, আমি আমার লোন পেয়ার দিয়ে তোর থেকে H প্লাসটা নিয়ে নিলাম। H প্লাসে ব্যাং ব্যাং করে এর কাছে চলে এলো। তাহলে এখান থেকে HSO4 মাইনাস একটা খালি খালি একলা হয়ে গেল কিনা? ও বলবে তাহলে তুই আমার H প্লাস নিয়েছিস, তোর যেই সুযোগ পাবো আমি তোর H প্লাস নেবো। সঙ্গে সঙ্গে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছে কার্বোক্যাটায়ন এই প্লাস চার্জটা স্যাটিসফাই করতে গেলে একটা H প্লাস বের বের করছে, HSO4 মাইনাস এসে ওই H প্লাসটাকে নিয়েই আবার H2SO4 তৈরি করে ফেলছে, হ্যাঁ কি না? অর্থাৎ এইখানে তো এদের চলে গেল এটা মানে একটা ব্রেকআপ প্যাচ আপ গেম চলে গেল। আমরা কি বললাম? H2SO4 ইউজ হলো কিন্তু আবার রিস্টোর হয়ে গেল, তাহলে H2SO4 অ্যাজ আ ক্যাটালিস্ট বিহেভ করে গেল, কারণ ইউজ হয়েছিল কিন্তু আবার ফেরত পেয়ে গেলাম, তাই পুরোপুরি কনজিউম হলো না, অ্যাজ আ ক্যাটালিস্ট বিহেভ করলো। এটা তো আমরা বললাম। ওদের ওখানে কি হলো? ওদের ওখানে পুরো ব্রেকআপ প্যাচ আপ সব হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? পুরোপুরি বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এই অবধি আমরা আজকে ইথারের রিঅ্যাকশন করা স্টপ করছি। ইথারের একটা দুটো রিঅ্যাকশন আছে, আর তার সঙ্গে ইথারের প্রিপারেশন, এটা কালকের যে শনিবারের ক্লাস আছে, প্রিয়াংশুকে বলছি বিশেষ করে কালকে সকালবেলা আমাদের যে ক্লাস আছে মোটামুটি 10টা থেকে আমরা ক্লাসটা শুরু করবো, 10টার মধ্যে পৌঁছে যাবে, যাতে আমরা কালকে ইথারের যে আর একটা দুটো রিঅ্যাকশন বাকি আছে এবং সঙ্গে ইথারের কমপ্লিট প্রিপারেশনটা এটা পুরো শেষ করে ইথারটাকে প্যাক আপ করে দিতে পারি। তোমাদের শুধুমাত্র খাতায় লেখা আছে যে ফেনলের কয়েকটা রিঅ্যাকশনস বাকি আছে, ওই ফেনলের কয়েকটা রিঅ্যাকশনস আমি একটা সেপারেট ভিডিও আপলোড করব, যেটা থ্রু দিয়ে ফেনলটাকে কভার করে নেব আমরা। ওই ভিডিওটা তখন দেখে নেব, ওখানে মেকানিজম কিছু নেই, জাস্ট একটু মেমোরাইজ করার মতন ভিডিও, তাই ওটা মেমোরাইজ করার মতন ক্লাস রিঅ্যাকশনস থাকবে, ওটাকে তাই আমি ভিডিও থ্রু দিয়ে দেবো। ফেনলের একটা পোরশন বাকি থাকছে। আদারওয়াইজ ইথারের আজকে 50% কভার হয়েছে, আগামীকাল ইথারে 50% কভার হবে এবং ইথার এখানে আগামীকাল পর্যন্ত হলে প্যাক আপ হয়ে যাবে। আচ্ছা প্রিয়াংশু, তুমি আমাকে কালকে রিপোর্ট করবে তুমি প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে কতটা কি পড়েছো, সেই রিপোর্টটা আমাকে জানাবে কালকে প্রিয়াংশু, তাই প্রপারলি রেডি হয়ে আসবে কোনটা কি পড়েছো না পড়েছো বলার জন্য। আর স্যাটারডে ইভিনিং এর ব্যাচকে জানাচ্ছি বিবেক এবং মোনালিসা, আমাদের ইথারটার একটুখানি যেটা বাকি আছে, দুটো তিনটে রিঅ্যাকশনস বাকি রয়ে গেছে, ওটা আমরা কালকে সন্ধ্যাবেলার ব্যাচে করে নেবো এবং করে নিয়ে সলিউশন তোমাদের বলেছিলাম পড়ে আসতে, তোমরা সলিউশন আবার রিভিশন করে আসবে এবং ডাউট এবং এনসিইআরটি কোশ্চেন আনসার নিয়ে ডিসকাশন করবো। স্যাটারডে ইভিনিং ব্যাচকে জানিয়ে রাখলাম যে তোমাদের ডাউট এবং এনসিইআরটির কোশ্চেন আনসার এগুলো নিয়ে ডিসকাশন করবো, বলেছিলাম সলিউশনটা থরলি পড়ে আসতে, সেটা পড়ে আসবে। ইথারে দু একটা রিঅ্যাকশনস বাকি রয়ে গেছে, ওটা করে নিয়ে আমরা সলিউশনসের টোটাল ডিসকাশনসটা আগামীকাল ক্লাসে শনিবার সন্ধ্যাবেলা রাখবো। সলিউশনের ম্যাথসটা আজকে তাহলে করাচ্ছি না এই মোমেন্টে, আমি ইথারের যেটুকু আছে ওটা ম্যাথসটা তাহলে দেখবো এর মধ্যে কবে বার করিয়ে নেওয়া যায়, দিয়ে করিয়ে নেবো। আজকে সলিউশনটা রিভিশন করে রাখো, কালকে ম্যাথসে যাবো না, ম্যাথসের নেক্সট উইকে আর একটা এক্সট্রা ক্লাস রাখবো, সেই ক্লাসে চলে যাবো নেক্সট উইকে। কালকে শুধু এনসিইআরটি, কালকে সলিউশনের থরো এনসিইআরটি রিভিশন করে ভালো করে রেডি হয়ে আসবে, যাতে সলিউশন নিয়ে কোনো রকম ডাউট কিছু থাকলে সেগুলো ডিসকাস করে নিতে পারি। ঠিক আছে, ম্যাথসটা নেক্সট উইক আছে, নেক্সট ফ্রাইডে আমরা একটা এক্সট্রা ক্লাস রাখবো, এই সময়টাতে সেম টাইমিং থাকবে অ্যারাউন্ড 2-2:30 দিকে। প্রিয়াংশুকে এখন থেকেই বলে রাখলাম কামিং ফ্রাইডে অ্যারাউন্ড 2-2:30 দিকে আর একটা এক্সট্রা ক্লাস রাখবো, যে এক্সট্রা ক্লাসে আমরা সলিউশনের নিউমেরিক্যাল কভার করবো। তাই প্রিয়াংশু কালকে তুমি তোমার সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার কতটা কি পড়া হয়েছে না হয়েছে পুরো প্রপারলি রেডি হয়ে আসবে, যাতে নেক্সট ফ্রাইডেতে আমরা সলিউশনের একটা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো, সেখানে তুমি পার্টিসিপেট করতে পারো। ওকে, তাহলে আজকে তাহলে আমরা এখানে ক্লাস প্যাক আপ করছি, যারা ক্লাসে আছে তারা লিভ করতে পারো।